আমরা আহ, এখানে একটা স্পেশাল টাইপের একটা স্টেটমেন্টের কথা পড়ব। সেই স্টেটমেন্টটাকে অনেক সময় বলা হয় জাম্প স্টেটমেন্ট বা জাম্পিং স্টেটমেন্ট। জাম্পিং স্টেটমেন্ট দিয়ে আমরা জাম্প করতে পারি। হ্যাঁ, প্রোগ্রামিংয়ে আবার জাম্প করা কি কি বোঝায়? প্রোগ্রামিংয়ে আবার জাম্প করা যায় নাকি? প্রোগ্রামিংয়েও আমরা জাম্প করতে পারি। আমরা একটা লাইনে আছি, প্রোগ্রামিংয়ের হয়তো আমি 50 নাম্বার লাইনে আছি, আমি চাইছি এখন যে আমাকে এখন 10 নাম্বার লাইনে ফিরে আসতে হবে বা জাম্প করতে হবে কোনো একটা পার্টিকুলার কোডকে এক্সিকিউট করার জন্য। তখন বেসিক্যালি আমরা এই জাম্পিং স্টেটমেন্টের আমরা ব্যবহার করি। ওকে, সো গোটুটা হচ্ছে বেসিক্যালি একটা জাম্পিং স্টেটমেন্ট বা জাম্প স্টেটমেন্ট। ওকে, জাম্পিং স্টেটমেন্ট বা জাম্প স্টেটমেন্ট যা খুশি বলবে, যেটাকে অনেক সময় আমরা রেফার করতে পারি আনকন্ডিশনাল জাম্পিং স্টেটমেন্ট, মানে কোনো কন্ডিশন ছাড়াই কিন্তু গোটুর হেল্প নিয়ে আমরা একটা প্লেস থেকে, আমার প্রোগ্রামিংয়ের একটা প্লেস থেকে আমরা আরেকটা প্লেসে আমরা জাম্প করতে পারি। তার জন্য এর নামটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প স্টেটমেন্ট। ঠিক আছে, বা নন কন্ডিশনাল, আমরা কোনো কন্ডিশন ছাড়াই কিন্তু আমরা জাম্প করতে পারি গোটুর হেল্প নিয়ে। ওকে, তো গোটু স্টেটমেন্টকে ব্যবহার করে আমরা ফ্রম এনিহোয়ার টু এনিহোয়ার উইদিন আ উইদিন আ কোড, একটা কোডের মধ্যে বা একটা প্রোগ্রামের মধ্যে আমরা যেখান থেকে খুশি যেখানে জাম্প করতে পারি। ওকে, সো গোটু ব্যবহার করার যে সিনট্যাক্স, যে গোটুটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি তার যে সিনট্যাক্স, এটা হচ্ছে যে আমাকে গোটু একটা কিওয়ার্ড আছে। গোটু আমাদের সিতে একটা কিওয়ার্ড, আমাকে গোটু কিওয়ার্ডটাকে ফার্স্টে লিখতে হয়। তারপর আমি যেখানে জাম্প করব সেই জাম্পের একটা প্লেস দিতে হয়, সেই প্লেসটাকে আমরা বলছি লেবেল। যে আমি কোথায় জাম্প করব আমাকে একটা লেবেল স্পেসিফাই করতে হবে। ওকে, আর আমি যেখানে জাম্প করতে চাইছি, ধরে নাও হয়তো এখানে জাম্প করতে চাইছি, সেই লেভেলটাকে কিন্তু আমাকে সেখানে স্পেসিফাই লিখতে হবে। লেবেল দিয়ে আমাকে একটা কোলন দিতে হবে। ধরুন আমার এখানে কিছু কোড আছে, এটা ধরুন কিছু কোড আছে, আমার লাইন নাম্বার অফ লাইনস, আমার কোডের কিছু লাইন, আমার ধরুন এখানে কিছু লাইন আছে। আমি গো টু লেবেল দেওয়া মানে হচ্ছে যে যখনই কম্পাইলার দেখবে গো টু লেবেল, তখন সে কিন্তু খুঁজবে, সার্চ করবে যে এই লেবেলটা কোথায় ডিফাইন করা আছে। তো সে সার্চ করে দেখলো যে লেভেলটা এখানে ডিফাইন করা আছে, তার মানে কিন্তু কন্ট্রোলটা আমার এই পয়েন্ট থেকে জাম্প করে চলে আসলো এই লেভেলের পয়েন্টে, দিয়ে তার আন্ডারে যে কোডটা আছে সেই কোডটাকে এক্সিকিউট করছে। তাহলে মাঝখান থেকে এই 5 লাইনের যে কোডটা, সেই কোডটা কিন্তু আর এক্সিকিউট হলো না। তাহলে আমি ধরলাম যে এটা আমার 1 নাম্বার লাইন, লাইন নাম্বার 1, আর আমি ধরলাম এটা আমার লাইন নাম্বার 15 নাম্বার লাইন। তাহলে আমি 1 নাম্বার লাইন থেকে গো টু ইউজ করে আমি দেখো কোনো কন্ডিশন ছাড়াই, আমার তো এখানে গো টু লেভেলে যাওয়ার জন্য কি কোনো কন্ডিশন আছে? কোনো কন্ডিশন নেই। উইদাউট এনি কন্ডিশনস আমি জাম্প করতে পারছি আমার একটা লাইন থেকে আর একটা লাইনে, বা একটা স্টেটমেন্ট থেকে আর একটা স্টেটমেন্টে। তো এটা হচ্ছে গো টু সিনট্যাক্স। তো এটা হচ্ছে সিনট্যাক্স 1। আমি আর একটা সিনট্যাক্স দেখাবো, কারণ আমি এখানে তোমার দেখো যেভাবে জাম্প করলাম, সেটা হচ্ছে আমি দেখো ফরওয়ার্ড জাম্প করলাম। আমি এখানে ফরওয়ার্ড জাম্প করলাম, যে আমি এখানে আছি, আমি সামনের দিকে জাম্প করেছি, দ্যাট ইজ আ ফরওয়ার্ড জাম্প। আবার আমি যখন সিনট্যাক্স 2 দেখাবো, সিনট্যাক্স 2 এর মধ্যে আমরা ব্যাকওয়ার্ড জাম্প করব। না, ধরে নেওয়া যাক যে আমার এখানে কিছু লাইন অফ কোড আছে বা কিছু স্টেটমেন্ট আছে। আমি ধরে নাও হয়তো আমি হয়তো এখন 10 নাম্বার লাইনে আছি। আমি 10 নাম্বার লাইন থেকে চাইছি যে আমি 1 নাম্বার লাইনে ফিরে আসব। আমি 10 নাম্বার লাইন থেকে চাইছি 1 নাম্বার লাইনে ফিরে আসব। তো এটা আমার 1 নাম্বার লাইন, আর এটা আমার 10 নাম্বার লাইন। ঠিক আছে, তাহলে আমি এখন দেখো কি লিখেছি, গো টু লেভেল, আর আমি লেভেলটাকে স্পেসিফাই করছি এই 1 নাম্বার লাইনের কাছে। তাহলে কীভাবে স্পেসিফাই করতে হয় না, লেভেল দিয়ে কোলন। ওকে, লেভেল দেওয়ার পর তারপর আমাকে লিখতে হয় কোলন। তাহলে আমরা কিন্তু এখন 10 নাম্বার লাইন থেকে কিন্তু আমি এখানে শিফট করছি, তাহলে আমার কন্ট্রোলটা এখান থেকে কিন্তু এখানে চলে আসবে। তাহলে এই জাম্পটাকে আমরা বলতে পারি ব্যাকওয়ার্ড জাম্প, আর এই জাম্পটাকে আমরা বলতে পারি ফরওয়ার্ড জাম্প। আমি এখানে ফরওয়ার্ড জাম্প করছি বাই ইউজিং গো টু স্টেটমেন্ট, আর আমি এখানে ব্যাকওয়ার্ড জাম্প করছি বাই ইউজিং গো টু স্টেটমেন্ট। তো স্যার দুরকম ভাবেই কিন্তু আমরা জাম্প করতে পারি। ওকে, স্যার ফরওয়ার্ড জাম্পে কি কোলন লাগে না? হ্যাঁ, সবাই কোলন লাগে। আমি তো এখানে কোলন দিয়েছি, তো এই যে কোলন দিয়েছি, লেভেলের পর কোলন দিয়েছি, এই যে কোলন। ঠিক আছে, আমি এখানে তো কোলন দিয়েছি, সব জায়গাতেই কোলন লাগে। আমার তো সিনট্যাক্স এটা, গো টু লেভেল সেমিকোলন, আর আমি যেখানে জাম্প করবো সেই লেভেলটা যেখানে লিখবো সেখানে লেভেলের পরে আমাকে লিখতে হবে কোলন, কোলন দিতে হবে। তখন কিন্তু আর কোনো সেমিকোলন দেবো না, কিন্তু লেভেলের পর কোলন। ওকে, সো আমরা গো টু দুটো অ্যাপ্লিকেশন, দুটো ইউজেস দেখলাম, যে আমরা ফরওয়ার্ড জাম্প করতে পারি, আমরা আবার ব্যাকওয়ার্ড জাম্প করতে পারি। তো আমার প্রথম সিনট্যাক্সে আমার প্রথম লাইনটা কম্পাইলারকে বলছে যে কম্পাইলার তুমি
জাম্প করো সেই স্টেটমেন্টে যে স্টেটমেন্টটা মার্ক করা আছে লেবেল দিয়ে। তাহলে আমার এই স্টেটমেন্টটা দেখো মার্ক করা আছে লেবেল দিয়ে, তখন কিন্তু কম্পাইলার কিন্তু এখান থেকে জাম্প করছে এখানে, দ্যাট ইজ এ ফরওয়ার্ড জাম্প। আর সেকেন্ড সিনট্যাক্সে আমার এই গো টু লেভেল এই স্টেটমেন্টটা কম্পাইলারকে বলছে যে কম্পাইলার তুমি জাম্প করো সেই স্টেটমেন্টে যে স্টেটমেন্টটা লেভেল দিয়ে স্পেসিফাই করা আছে বা মার্ক করা আছে। তখন কিন্তু কম্পাইলার তোমার এর পরে কিন্তু কোথাও লেভেল দিয়ে কোনো স্টেটমেন্ট লেখা নেই, কিন্তু আগে আছে লেভেল দিয়ে একটা স্টেটমেন্ট লেখা। তখন কিন্তু কম্পাইলার তোমার জাম্প করছে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, অর্থাৎ সে কিন্তু জাম্প করছে এই পার্টিকুলার লেভেল। ওকে, তাহলে আমার এই প্রথম সিনট্যাক্সে আমার টার্গেটটা হচ্ছে এটা, আর সেকেন্ড সিনট্যাক্সে আমার টার্গেটটা হচ্ছে কিন্তু এই ওপরে। ওকে, তাহলে আমাকে একটা টার্গেটে জাম্প করতে হবে, তাই না? তাহলে কেন গোটুকে আনকন্ডিশনাল জাম্প স্টেটমেন্ট বলা হয় তার রিজনটা আমরা ক্লিয়ার আমাদের কাছে, যে আমি গোটু দিয়ে যখন জাম্প করছি কোনো একটা পার্টিকুলার লেভেলে, তখন দেখো আমি কিন্তু কোনো কন্ডিশন ছাড়াই জাম্প করছি। আমার কি এখানে কোথাও কোনো কন্ডিশন লেখা আছে নাকি যে ইফ দিয়ে কোনো কন্ডিশন দিচ্ছি? নিশ্চয়ই দিচ্ছি না। আমার তাহলে উইদাউট এনি কন্ডিশনস যখন আমরা একটা স্টেটমেন্ট থেকে যখন ইমিডিয়েটলি আমরা আরেকটা কোনো স্টেটমেন্টে জাম্প করতে পারবো, তখন তখন সেই কাজটা করতে আমাকে হেল্প করছে আনকন্ডিশনাল জাম্প স্টেটমেন্ট, দ্যাট ইজ গো টু। ওকে, তো এই হচ্ছে গো টুর বেসিক ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে গো টুর বেসিক ইন্ট্রোডাকশন। এবার আমরা একটা এক্সাম্পলে চলে আসবো যে গো টু দিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারি। আমরা একটা এক্সাম্পলে চলে আসবো গো টুর। যেমন ধরে নাও আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই সিনট্যাক্স ওয়ানটাকে ফলো করে। এক্সাম্পল ওয়ান, না আমার এখানে একটা প্রোগ্রাম আছে হ্যাশ ইনক্লুড, একটা সি এর প্রোগ্রাম আছে ধরে নাও, সিম্পল একটা প্রোগ্রাম লিখবো এখানে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে দেওয়া আছে ভয়েড মেন বা ইন্ট মেন, যেটা লেখো তাতে কোনো ডিফার করে না। থিওরিটিক্যালি আমার এটা কারেক্ট, ভয়েড মেনটাও কারেক্ট, আমার ইন্ট মেনটাও কারেক্ট। আমার ধরে নাও এখানে একটা প্রিন্ট এফ করা আছে, প্রিন্ট এফ আমি এখানে একটা প্রিন্ট এফ করেছি ধরে নাও হয়তো ডিসিএসটি, একটা মেসেজকে প্রিন্ট করেছি, একটা স্ল্যাশ এন দেওয়া আছে। সেকেন্ড ধরে নাও আমার আরেকটা প্রিন্ট এফ আছে, স্ল্যাশ এন দিয়ে লাইনটাকে চেঞ্জ করার জন্য স্ল্যাশ এন দিচ্ছি, ডিইটিসিই। আর তারপরে আমার ধরে নাও আরেকটা প্রিন্ট এফ আছে, স্ল্যাশ এন দিয়ে ডি সি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, দেন আমি লাস্টে গিয়ে ভয়েড মেনটাকে শেষ করেছি। আর এখানে আমার একটা গো টু দেওয়া আছে, গো টু লেভেল, গো টু লেভেল সেমিক্লোন। আর গো টু লেভেল সেমিক্লোন দেওয়ার পর আমি লেভেলটাকে স্পেসিফাই করেছি এই প্লেসে। লেভেল দিয়ে আমাকে কি লিখতে হবে, এখানে দিতে হবে একটা কোলন দিতে হবে। ওকে, এই হচ্ছে আমার কোডটা। তাহলে এই কোডটাকে যদি আমরা এক্সিকিউট করি, এই কোডটা আমাকে কি আউটপুট দেবে, এই প্রোগ্রামটা আমাকে কি আউটপুট দেবে? এই প্রোগ্রাম ডিসিএসটি তারপর ডিসি। তাহলে ফার্স্ট আমাকে দেবে ডিসিএসটি, তারপরে আমাকে দেবে ডিসি ডিসি। ডিসি। তাহলে মাঝখান থেকে আমার ডিটিসিটা এক্সিকিউট হলো না, কেন? না আমি প্রথমে কম্পাইলার প্রথমে কোথায় আসবে, ভয়েড মেন থেকে এক্সিকিউশন স্টার্ট হয় যে কোনো সি প্রোগ্রামের। কম্পাইলার প্রথমে ভয়েড মেনে আসলো, তারপরে কম্পাইলার দেখো ইমিডিয়েটলি ভয়েড মেন, ইমিডিয়েটলি আফটার ভয়েড মেন কি আছে, প্রিন্টএফ ডিসিএসটি। সে এটাকে এক্সিকিউট করছে, প্রিন্টএফ ডিসিএসটি মানে ডিসিএসটি মেসেজটাকে সে আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করলো। তারপরে যখনই দেখছে যে গো টু এল ওয়ান, তখন কিন্তু এই গো টুটা বলছে কম্পাইলারকে যে কম্পাইলার তুমি সেখানে জাম্প করো যে স্টেটমেন্টটা লেবেল দিয়ে স্পেসিফাই করা আছে। তখন কম্পাইলার তোমার গোটা কোডটাকে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় লেবেল দিয়ে স্টেটমেন্ট লেখা আছে। সে তার পরের লাইনে আসছে, দেখলো যে না এখানে তো লেবেল দিয়ে কিছু লেখা নেই। তারপর সে পরের লাইনে আসছে, দেখলো যে হ্যাঁ লেবেল দিতে এখানে লেখা আছে স্টেটমেন্টটা। তখন কিন্তু কন্ট্রোলটা জাম্প করছে গো টু লেভেল, যখন তারপরে জাম্প করছে এই পার্টিকুলার লেভেল দিয়ে যে স্টেটমেন্টটা লেখা আছে তার কাছে। তাহলে মাঝখান থেকে আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউশন হলো না, এখানে জাম্প করলো, জাম্প করে কি পাচ্ছে, প্রিন্টএফ ডিসিই আমাকে ডিসপ্লে করলো ডিসিই, কারণ প্রিন্টএফের মধ্যে ডিসি করা আছে, অবশ্যই স্ল্যাশ এন করা আছে, লাইনটা চেঞ্জ করে আমাকে ডিসিটা দেখালো। দেখানোর পর তার পরের লাইনে কি আছে, আমার প্রোগ্রামটা শেষ আছে, আমার কোডটা শেষ হয়ে গেল। তাহলে আমরা ইন দ্য মিন টাইম আমরা কি পেলাম, এই আউটপুটটা পেয়ে গেলাম। স্যার এটা তো ফরওয়ার্ড জাম্প হচ্ছে তো। এটা ফরওয়ার্ড জাম্প হচ্ছে, এটা ফরওয়ার্ড জাম্পের এক্সাম্পল।
এটা ফরওয়ার্ড জাম্পের এক্সাম্পল, তাই না? এটা ফরওয়ার্ড জাম্পের এক্সাম্পল। বোঝা গেল সবার কিভাবে কাজ করছে কোডটা? সবার বোঝা গেছে কোডটা কিভাবে কাজ করছে? হ্যাঁ স্যার। Yes, হুম, হ্যাঁ স্যার। ইয়েস স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার এবার একটা স্ক্রিনটা দেখান। হ্যাঁ স্যার ওইখানে যখন যখন লাস্ট আমাদের ডিসিএসটি টাকে প্রিন্ট করছে, হ্যাঁ তারপর ওই গো টু লেভেল দেওয়া আছে, তাই বলে একেবারে ডিসি প্রিন্ট হচ্ছে, মাঝখানে ওটা প্রিন্ট হচ্ছে না, তাই তো? হুম হুম জাম্প করছে, লেভেলে জাম্প করছে, লেভেলটা কোথায় ডিফাইন করা আছে? এই প্রিন্টের সঙ্গে ডিফাইন একদম করা লাস্ট আছে, লাইনে, হ্যাঁ তাই না? হ্যাঁ ঠিক আছে। এবার ধরে নাও যদি তোমার লেভেলটা যদি তোমার এখানে স্পেসিফাই করা থাকতো, ফর এক্সাম্পল ধরে নাও লেভেলটা হয়তো আমার এখানে স্পেসিফাই করা আছে, সাপোজ এই লাস্ট লাইনে স্পেসিফাই করা আছে লেভেলটা, তখন কি হতো? তাহলে স্যার শুধু ডিসিএসটিটাই শুধু হতো, ডিসিএসটি প্রিন্ট করতো, শুধু ডিসিএসটি প্রিন্ট করতো। ওকে, একটু দেখে নিই, একটু স্ন্যাপটা দেখে নিই একটু। ওকে, একটু স্ন্যাপটা দেখে নিই। ধরুন আমি এখানে ডিসপ্লে করা আছে ডিসিএসটি। ওকে, নেক্সট আমি এই প্রিন্টএফটাকে কপি করে নিই, এই প্রিন্টএফটাকে কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমি একটা গ্যাপ দিয়ে আমি এখানে প্রিন্টএফ করছি আবার ডিইটিসি। ওকে, ডিইটিসি প্রিন্ট করছি, আর তারপরে আবার আমি এখানে প্রিন্ট করছি সিভিল ডিসি। ওকে, ডিসিইটাকে প্রিন্ট করছি। ওকে, ডিসিইটাকে প্রিন্ট করছি। আমি এখানে তোমার লিখেছিলাম, আমি এখানে লিখেছিলাম গো টু। ওকে, গো টু লিখছি। গো টু, আমি লেবেলের জায়গায় আমি সাপ, ব্যাং, গরু, ছাগল যা কিছু লিখতে পারি, ঠিক আছে? আমি ধরুন এখানে লিখলাম হয়তো L1, সেটাও ভ্যালিড, সেমিক্লোন। আর L1টাকে আমি স্পেসিফাই করছি এখানে L1 দিয়ে কোলন। ওকে, L1 দিয়ে কোলন। বোঝা গেল? একই ব্যাপার। তাহলে আমার ডিসিএসটি আর ডিসি আমাকে প্রিন্ট করবে, দেখা যাক ডিসিএসটি আর ডিসি আমাকে প্রিন্ট করবে। দেখো ডিসিএসটা ডিসি প্রিন্ট করছে, কোনো স্ল্যাশ এন দিইনি বলে আমার পাশাপাশি দেখিয়েছে, আমি এখানে স্ল্যাশ এন অ্যাড করে দিই, দিয়ে আমি এবার কোডটাকে রান করি। দেখো আমার ডিসিএসটি আর ডিসি যেমন দেখানো তেমন দেখাচ্ছে। ওকে, ক্লিয়ার? কাজ করছে তো? হ্যাঁ স্যার ক্লিয়ার এবার যদি আমি L1টাকে ধরে নাও হয়তো আমি রিটার্ন জিরোর এখানে দিলাম, আমি L1টাকে রিটার্ন জিরোর এখানে দিলাম, তাহলে আমার শুধুমাত্র ডিসিএসটি প্রিন্ট করবে, অনলি ডিসিএসটি প্রিন্ট করবে। স্যার হুম, স্যার বলছি লেবেলের নামটা কি যা খুশি দেওয়া যাবে? তাই তো বললাম, তাই তো বললাম, তাই না? তাই তো বললাম। হুম, তুমি লেবেলের নামটা দাও কাউ। ওকে, স্যার লাস্টের পার্টটা একবার বলবেন? কোন পার্টটা? ওই লাস্ট পার্টটা, জাস্ট লাস্ট পার্টটা। এটা এই কোডটা, এই কোন লাইনে ইনস্ট্রাকশনটা যাচ্ছে স্যার? এই যে গো টু তোমার কি পাচ্ছে, কম্পাইলার যখনই প্রিন্টএফ ডিসিএসটি করার পর ডিসিএসটিটা প্রিন্ট করে দিল, প্রিন্ট করার পর কি পাচ্ছে, গো টু কাউ। তখন কম্পাইলার তোমার জাম্প করবে কাউতে, কাউ লেভেলে জাম্প করবে। তাহলে কাউ লেভেলটা কোনো একটা স্টেটমেন্টের আগে লেখা থাকবে, ঠিক আছে? তখন এখান থেকে তার মানে সে জাম্প করছে কোন পয়েন্টে, এই পয়েন্টে জাম্প করছে। তা কাউটা তোমার কার আগে লেখা আছে, রিটার্ন জিরোর আগে লেখা আছে কাউটা, তখন সে জাম্প করছে এই লাইন থেকে, তোমার জাম্প করছে এই লাইনে। তাহলে মাঝখান থেকে আমার প্রিন্টএফ ডিটিসি আর প্রিন্টএফ ডিসিটা প্রিন্ট হলো না, এক্সিকিউট করলো না, দিয়ে তোমার এখানে রিটার্ন জিরো মানে তোমার শেষ প্রোগ্রামটা শেষ হয়ে গেল। তোমাকে অনলি ডিসিএসটি তোমাকে প্রিন্ট করছে, অনলি তোমাকে ডিসিএসটি প্রিন্ট করছে। ওকে, ওকে, এটা হচ্ছে ফরওয়ার্ড জাম্প। এবার একটা ব্যাকওয়ার্ড জাম্পের একটা প্রোগ্রাম দেখি না। ধরে নাও আমি এখানেই দেখাবো ব্যাকওয়ার্ড জাম্পটাকে। ধরে নাও আমার এই লাইনে ধরে নাও তোমার লেখা আছে গো টু কাউ। ওকে, আমি এটাকে এখান থেকে কাট করে নিচ্ছি, আমি এটাকে এখানে লিখছি গো টু কাউ, আর কাউটাকে আমি স্পেসিফাই করছি আমার এই ডিটিসির আগে। ওকে, ডিটিসির আগে, বা আমি এই ডিটিসি প্রিন্টএফের আগেও লিখতে পারি, তাতেও কোনো ব্যাপার না। ওকে, এবার আমাকে বলো তো যে এই কোডটা আমাকে কি, এটা তো একটা ব্যাকওয়ার্ড জাম্প, সবাই বুঝতে পারছি, আমি ব্যাকে জাম্প করছি। এই কোডটা আমাকে কি আউটপুট দেবে? ইনফাইনাইট লুপ ডিসিএসটি হবে ফার্স্টে, তারপর ডিইটিসি হবে, তারপর ডিসি আর বাকি ডিসি দিয়ে শেষ হয়ে যাবে? ডিসিএস তো আছে স্যার। ফার্স্টে ডিসিই হবে, তারপরে ডিসিসিএসটি হবে। স্যার এটা কি একটা স্যার ইনফাইনাইট শুধু ডিসিএসটি হবে স্যার। যাবে না যে বারবার নিচে আসবে আবার গো টু হয়ে যাবে, আবার নিচে আসবে, আবার go to এক্স্যাক্টলি, হয়ে যাবে? এটা তো বেরোতেই এক্স্যাক্টলি। পারবে না। দেখো রান করছি, দেখো কোডটাকে রান করছি, দেখো দেখো কি হচ্ছে, দেখো কন্টিনিউ, কিন্তু দেখো এটা কিন্তু ইনফাইনাইট লুপে কিন্তু পড়ে গেছে। দেখো ইনফাইনাইট লুপ, কিন্তু এটা কিন্তু ইনফাইনাইট লুপ। কেন ইনফাইনাইট লুপ, ওয়াই? তার রিজনটা হচ্ছে, আমি এটাকে স্টপ করি আগে। হ্যাঁ, দেখো ফার্স্টে প্রথমেই পাচ্ছে প্রিন্টএফ ডিসিএসটি, আমাকে ডিসিএসটি প্রিন্ট করলো আউটপুট স্ক্রিনে, ভেরি গুড।
তারপরে প্রিন্টএফ আছে ডিটিসি, আমাকে ডিটিসি প্রিন্ট করলো, ভেরি গুড। তারপরে প্রিন্টএফ আছে ডিসি, আমাকে ডিসি প্রিন্ট করলো, সেটাও ঠিক আছে। তারপর কম্পাইলারকে গো টু বলছে যে কম্পাইলার তুমি এবার কাউতে চলো, কাউ লেভেলে চলো। তখন কম্পাইলার দেখছে এর পরে তো কোথাও কাউ নেই, তার মানে নিশ্চয়ই আগে আছে। তখন সে আগে সার্চ করতে গিয়ে দেখছে যে কাউটা তো এখানে ডিফাইন করা আছে। তখন কিন্তু আর ডিসিএসটি প্রিন্ট হচ্ছে না, তখন বারবার প্রিন্ট হচ্ছে ডিটিসি আর ডিসি, কন্টিনিউ প্রিন্ট হয়ে যাচ্ছে ইনফাইনাইট লুপ। তাহলে আবার ডিটিসি আর ডিসি প্রিন্ট করার পর যখন আবার গো টু কাউ পাচ্ছে, তখন কম্পাইলারকে আবার বলছে যে তুমি আবার কাউতে চলো। তাহলে এটা তো তোমার তো এন্ডিং হচ্ছে না, তো কোনো শেষ হচ্ছে না, এ তো কন্টিনিউ তোমাকে ডিটিসি আর ডিসি তোমাকে প্রিন্ট করেই যাচ্ছে। একবার ডিসিএসটি প্রিন্ট হবে আর বারবার তোমার ডিটিসি আর ডিসিটা বারবার প্রিন্ট হবে, তাই না? বোঝা গেল কনসেপ্টটা বোঝা গেছে? তাহলে ব্যাকওয়ার্ড জাম্পের ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা কন্ডিশন স্পেসিফাই করতে হবে, নাহলে কিন্তু ব্যাকওয়ার্ড জাম্প আমার কিন্তু সবসময় আমার ইনফাইনাইট লুপে পড়ে যাবে, তাই না? নাহলে ব্যাকওয়ার্ড জাম্প সবসময় আমার দেখো ইনফাইনাইট লুপে পড়ে যাবে। দেখো আমার দেখো এখানে ডিসিএসটি দেখো তোমার একবারই প্রিন্ট হয়েছে, প্রথমবার দেখো ডিসিএসটি প্রিন্ট হয়েছে, বাকি সববার দেখো তোমার ইটিসি আর ডিসি দেখো রিপিট করছে, বারবার দেখো ডিসি আর ডিটিসি রিপিট করছে। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফরওয়ার্ড জাম্প আর ব্যাকওয়ার্ড জাম্পের মধ্যে ডিফারেন্সটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? কাকে আমরা ফরওয়ার্ড জাম্প, কাকে আমরা ব্যাকওয়ার্ড জাম্প বলছি? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক তো? এবার আমরা আরেকটা এক্সাম্পল নেব, এক্সাম্পল নাম্বার 3। না, আমি তোমাকে একটা টাস্ক দিলাম, সাপোজ তোমাকে বললাম, আমি এটাকে স্টপ করে দিই, নাহলে এটাকে রান করতেই থাকবে। আমি তোমাকে একটা কাজ বললাম যে সাপোজ যে উই ওয়ান্ট টু ডিসপ্লে স্যার ব্যাকওয়ার্ড জাম্পের এক্সাম্পলটা একবার দেখাবেন, নেটের জন্য মানে দেখতে পাই না। এটা এক্সাম্পলটা আমার গোটুটা লাস্টে আছে, আমি আগে জাম্প করছি, দ্যাট ইজ আ ব্যাকওয়ার্ড জাম্প। ওকে, আমার এই দুটো স্টেটমেন্ট বারবার এক্সিকিউট করবে, ইনফাইনাইট লুপে পড়ে যাবে। আর এই ইনফাইনাইট লুপটাকে বন্ধ করতে গেলে আমাকে অবশ্যই একটা কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হবে, তখন তাকে আমরা কন্ডিশনাল জাম্প বলতে পারবো, বাই ইউজিং গো টু। ওকে, তো সেই কনসেপ্টটা আমরা আসবো না। তো এখন আমরা একটা টাস্ক পারফর্ম করতে চাইছি যে উই ওয়ান্ট টু ডিসপ্লে আ মেসেজ, যে কোনো মেসেজ 10 times without using any looping concept, মানে আমরা কোনো while, for, do while ব্যবহার করতে পারবো না, any looping concept। আর তারপরে বলা আছে try to make this task by writing only one printf statement। আমার কোশ্চেনটা বোঝা গেল? যে একটা মেসেজকে আমি 10 বার ডিসপ্লে করব কিন্তু কোনো লুপ ব্যবহার না করে, আর আমাকে এটাও বলা আছে যে আমি লুপ ব্যবহার না করে একটা মেসেজকে 10 বার প্রিন্ট করতে গেলে আমার তো 10 বার আমাকে প্রিন্টএফ লিখতে হবে, তবে তো সেই 10 বার সেই মেসেজটা আমার ডিসপ্লে হবে। তো আমি 10 বার প্রিন্টএফ তো লিখতেই পারবো না, আমাকে একবার প্রিন্টএফ লিখেই লুপ ব্যবহার করা ছাড়া আমাকে মেসেজটাকে 10 বার ডিসপ্লে করতে হবে। আমি একবারই প্রিন্টএফ লিখবো কিন্তু কোনো লুপ ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা সেটাকে কিভাবে, আমরা সেই কাজটা কিভাবে করতে পারি, সেই কাজটা আমরা ফরওয়ার্ড জাম্প দিয়ে করা যেতে পারে। কিভাবে করব ফরওয়ার্ড জাম্প দিয়ে? স্যার যেমন ধরুন আপনি এক্সাম্পলে যখন করিয়েছিলেন না যে ফার্স্টে প্রিন্টএফ ধরুন ডিসিএসটি আছে দিয়ে মানে ওইখানটাতে গো টু লেভেলটা দেব আর লেভেলটা দেব একদম লাস্টে। তাহলে কি হবে? তাহলে হবে না, সরি, ব্যাকওয়ার্ড জাম্প দিয়ে করতে হবে। সরি, ব্যাকওয়ার্ড জাম্প দিয়ে। তো ব্যাকওয়ার্ড জাম্প দিলে তো আমার তো ইনফাইনাইট নাম্বার অফ টাইমস তো ডিসপ্লে করবে ডিসিএসটি, তাই না? আমার তো ইনফাইনাইট নাম্বার অফ টাইমস ডিসপ্লে করবে। আমি ধরুন না যদি এরকম ও যেটা বলছে যে আমি এখানে গো টু কাউ করেছি, আমার ধরুন এখানে ডিসিএসটি মেসেজটা আছে, আমি কাউটাকে তোমার নিয়ে এসে আমি এই লেভেলটাকে তোমার এখানে দিয়ে দিচ্ছি, আর এই মাঝখান থেকে এই দুটো স্টেটমেন্টকে আমি এখানে মুছে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমার তো ডিসিএসটি তো আমার তো ইনফাইনাইট নাম্বার অফ টাইমস দেখাবে, দেখো দেখিয়ে যাচ্ছে।
তাই না? আমাকে 10 বার বলেছে, আমাকে 10 বার সেই কাজটা করতে হবে, তখন কিভাবে করবো কাজটা? একটা কন্ডিশন দেবো। কন্ডিশন দেবো একটা, কন্ডিশন একটা কন্ডিশনের উপর বেস করে আমি গরুটাকে আমি অপারেট করব, তাই না? হ্যাঁ। তখন দেখো আমার কোডটা কীরকম হবে না, আমি এখানে একটা ফার্স্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার আই ইকুয়ালস টু 0। ওকে, ঠিক আছে। আমি এবার নিচ্ছি ইফ আই লেস দেন 10, ওকে, প্রিন্টএফ ডিসিএসটি স্ল্যাশ এন করে ডিসিএসটি দিচ্ছি। আমাকে বলেছে একবারই প্রিন্টএফ লিখতে হবে, আমি একবারই প্রিন্টএফ লিখলাম। তারপরে এবার লিখছি আই প্লাস প্লাস, তারপরে লিখছি গো টু L1, ইফটাকে শেষ করলাম, আর এই L1টাকে আমি দিয়ে দিলাম ইফের কাছে। দেখো তো এবার কাজটা হবে কিনা, হবে? এবার কাজটা হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বারবার এক্সিকিউট হবে, যখন 10 হয়ে যাবে i ইকুয়ালস টু তখন আর এক্সিকিউট। তাহলে আমার প্রথমে আয়ের মানটা হচ্ছে 0, প্রথমে আইটা হচ্ছে 0, তো ফার্স্টে কন্ডিশন চেক করছি ইফের মধ্যে কি 0 লেস দেন 10 কিনা, কন্ডিশনটা ট্রু, ইফের মধ্যে ঢুকে পড়লো, ঢুকে পড়ে কি দেখতে পাচ্ছে প্রিন্টএফ ডিসিএসটি, ডিসিএসটি মেসেজটা আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করলো। আই প্লাস প্লাস, আইটা বাড়ি কত করছে 1, 0 ছিল ওখানে 1 হলো আই প্লাস প্লাস করে। গো টু L1, কম্পাইলারকে বলছে তুমি L1 এ জাম্প করো, তখন কম্পাইলার তোমার L1 এ জাম্প করছে, তাহলে আই তো কিন্তু এখন 1 হয়ে গেছে আপডেট হয়ে, এখন চেক করছে 1 লেস দেন 10, দেখছি যে ইয়েস কন্ডিশনটা আবার ট্রু আছে, আবার ঢুকলো ডিসিএসটি প্রিন্ট করলো, তাই না? আবার ঢুকলো দিয়ে তোমার ডিসিএসটি প্রিন্ট করলো, আবার আই প্লাস প্লাস, আইটা বেরো কত হয়ে গেল 2, গো টু L1, আবার গেল L1 এ, আবার দেখো চেক করছে 2 লেস দেন 10 কিনা, তার জন্য আবার 2 লেস দেন 10 কন্ডিশনটা ট্রু, আবার প্রিন্টএফ ডিসিএসটি, আবার আই প্লাস প্লাস, আইটা বের হলো 3। তাহলে এইভাবে আমার আয়ের মানটা আপ টু 9 পর্যন্ত যাবে। 9 যখন লাস্ট যখন 9 হবে তখন 9 লেস দেন 10, তখন কিন্তু কন্ডিশনটা ট্রু। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10 বার আমার দেখো ডিসিএসটি মেসেজটা প্রিন্ট হলো, কিন্তু 9 নিয়ে যখন ঢুকলো তখন দেখো কি হচ্ছে, আমার আইটা প্লাস প্লাসের কথা হচ্ছে 10। তো 10-এর পর যখন গো টু L1 এ যখন যাচ্ছে তখন L1 কাছে গেল, কে এবার কন্ডিশন চেক করছে 10 লেস দেন 10, কন্ডিশন ফলস, তখন কিন্তু আর ঢুকলো না ইফের ভিতরে, তখন ইফ থেকে বেরিয়ে আসলো কন্ডিশন যেহেতু ফলস হয়েছে বলে। তাহলে ইন দ্য মিন টাইম আমার ডিসিএসটি মেসেজটা আমার 10 বার দেখিয়ে দিয়েছে আউটপুট স্ক্রিনে, তাই তো? তাহলে আমরা লুপিং কনসেপ্ট ব্যবহার না করে বাই ইউজিং গো টু স্টেটমেন্ট আমরা কিন্তু লুপের কনসেপ্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে লুপের রিপ্লেসমেন্টে আমি তো গো টু দিয়েও কাজ করতে পারি, তো ইয়েস অর নো? আমি লুপের রিপ্লেসমেন্টে আমরা গো টু ইউজ করতে পারি তো, তাই তো দেখালাম এখানে যে আমি একটা মেসেজকে আমার 10 টাইম ডিসপ্লে করছি উইদাউট ইউজিং লুপ। তো এটা কিন্তু একটা মানে একটা ভালো অ্যাপ্লিকেশনস গো টু স্টেটমেন্টের, এটা কিন্তু গো টু স্টেটমেন্টের একটা মানে ভালো অ্যাপ্লিকেশনস। ওকে, আমরা একটু দেখে নেবো এই কাজটা আমরা এখানে কীভাবে করছি। চলো, আমার ফার্স্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার আই ইকুয়ালস টু 0, ওকে, ইফ দিয়ে কন্ডিশন দিচ্ছি ইফ আই লেস দেন 10, আমি যদি আইটা 1 নিতাম তাহলে কিন্তু আমি আই লেস দেন ইকুয়ালস টু 10 করতাম, তাই না? ব্যাপারটা কি, আমাকে 10 বার এটাকে ঘোরাতে হবে লুপটাকে। আমি এবার প্রিন্টএফ ডিসিএসটি মেসেজটাকে এখান থেকে কাট করে নিয়ে আমি ইফের ভেতর ঢুকিয়ে দিই। ওকে, এবার কী করবো, আই প্লাস প্লাস সেমিক্লোন গো টু L1, আর L1টাকে আমি স্পেসিফাই করছি কোথায়, ইফের জাস্ট আগে L1 কোলন। ওকে, আমার কোডটা কিন্তু কমপ্লিট। গো টু কাউটাকে এখান থেকে কেটে দিই, দরকার নেই। এই হচ্ছে আমার কোড, এই হচ্ছে আমার কোড, যেটা আমি ওখানে লিখেছিলাম হোয়াইট বোর্ডে, আমি এখানে তাই লিখেছি, রান করছি। দেখো 10 বার দেখিয়েছে, দেখো, তাই না? ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার কোডটা একবার দেখান এখানে। স্যার এটা গো টু লুপটা হচ্ছে না? গো টু লুপ নয়, কিন্তু গো টুটা কন্ডিশনাল একটা স্টেটমেন্ট, একটা জাম্পিং স্টেটমেন্ট, তাই না? আমি লুপ ব্যবহার করিনি, আমি গো টু দিয়ে কাজটাকে দেখিয়েছি, গো টু দিয়ে আমি কাজটাকে ডেমনস্ট্রেট করেছি।
এবার আমি যদি তোমাকে বলতাম যে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে বা রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to 10 ইউজিং গো টু স্টেটমেন্ট, ধরুন একটা প্রোগ্রাম দিয়েছে এরকমভাবে, ধরুন পরীক্ষায় এসছে এই প্রোগ্রামটা, সাপোজ ধরুন এরকম একটা প্রোগ্রাম এসছে পরীক্ষায় যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট স্যার আমরা 1 যে আইটা নিয়েছিলাম আগের প্রোগ্রামে সেই স্যার আইটাকে প্রিন্ট করে দিই প্রিন্ট যদি। করতে হবে, আইটাকে আইটাকেই প্রিন্ট করতে হবে আর আই প্লাস প্লাস ওটা তো আছেই। আচ্ছা বেশ, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট 1 to 10 using the go to statement। আমার ধরুন এরকম একটা প্রোগ্রাম আছে, তোমরা বলছো যে এখানে আইটাকে আমরা প্রিন্ট করবো, আইটাকে আমি এখানে 1 করে নেবো, তাই তো বলছো? আইটাকে 1 করে নেবো, 1 to 10 বলেছে, আর এখানে আমরা আইটাকে বলছো প্রিন্ট করবো। বেশ, স্যার ওই আই লেস ইকুয়ালস টু হবে, হ্যাঁ আই লেস দেন ইকুয়ালস টু হবে, তাহলে নাহলে 10টা আসবে না, তাই না? বেশ, আমি এখানে আইটাকে প্রিন্ট করছি, আই প্লাস প্লাস গো টু L1। বেশ, দেখা যাক, একটু স্ল্যাশ এন দিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ স্যার একটু স্ল্যাশ এন দিয়ে দিই, ঠিক আছে। তাহলে জিনিসটা আমাদের দেখতে ভালো লাগবে। ওকে, হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা যে আমরা কীভাবে কাজটা করতে পারছি। হ্যাঁ, তাহলে লুপের সমস্ত কাজই কিন্তু আমরা গো টু দিয়ে করতে পারবো, তাই না? লুপের সমস্ত কাজই আমরা গো টু দিয়ে করতে পারবো। ওকে, কিন্তু দেখে মনে হচ্ছে যে লুপ ব্যবহার করার থেকে গো টু ব্যবহার করাটা খুব সহজ, কিন্তু গো টু ব্যবহার করার যে এত সহজ দেখে মনে হচ্ছে, কিন্তু আমাকে প্রোগ্রামিং যে প্যারাডিজম আছে বা প্রোগ্রামিং যে স্ট্রাকচার আছে বা প্রোগ্রামিংয়ের যে কমিউনিটি বা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি কিন্তু একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার সিটা হচ্ছে একটা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এরা সবাই আমাকে বারণ করছে যে যতটা সম্ভব গো টু স্টেটমেন্টটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। ওকে, গো টু স্টেটমেন্ট তার ইউজেসটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করো। তো কেন বলছে তারা যে কেন গো টুটাকে আমাকে অ্যাভয়েড করতে বলছে? তাহলে তার জন্য আমাকে জানতে হবে যে ডিসঅ্যাডভান্টেজ অফ গো টু স্টেটমেন্ট, যে গো টু স্টেটমেন্টের ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে। তো আমরা যদি এখন ভালো করে দেখি যে গো টু স্টেটমেন্টের ডিসঅ্যাডভান্টেজ কী কী, আমরা যদি এই প্রোগ্রামটাকে যদি আমরা ভালো করে অবজার্ভ করি, আমি ধরো এটা কোড, আমার এই কোডটাকে আমি ধরো ভালো করে অবজার্ভ করছি যে গো টুর আমার ব্যবহার করার কী কী অসুবিধা। ওকে, পরীক্ষায় কোশ্চেন আসে যে হোয়াই উই শুড অ্যাভয়েড গো টু স্টেটমেন্ট, জাস্টিফাই ইউর স্টেটমেন্ট। পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন আছে, সি এর কোশ্চেন, তোমরা তো কোশ্চেন খুলে দেখতে পারো যে হোয়াই গো টু স্টেটমেন্ট শুড বি অ্যাভয়েডেড, জাস্টিফাই ইউর স্টেটমেন্ট, যে কেন আমরা গো টুকে অ্যাভয়েড করবো। ওকে, তার রিজনটা হচ্ছে, তার যেটা মেন রিজন সেটা হচ্ছে যে ধরে নাও আমি যখনই গো টু ব্যবহার করছি তখন গো টু ব্যবহার করাটা কিন্তু আমার আলটিমেট প্রোগ্রামটাকে তোমার এক্সিকিউশন করছে কিনা আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। তাহলে সিপিইউর কাছে কিন্তু একটা বড় হেডেক, যে যখনই তুমি গো টু ইউজ করছো তোমার প্রোগ্রামিংয়ে, তখন কিন্তু সিপিইউকে এক্সট্রা বা অ্যাডিশনাল অনেক অপারেশন তাকে পারফর্ম করতে হচ্ছে যে তুমি গো টুটাকে ব্যবহার করেছো বলে, তার জন্য। কারণ গো টু যখন তুমি ব্যবহার করছো তখন গো টু L1, সিপিইউকে জানতে হচ্ছে যে L1টা কোথায় আছে। তাহলে এই প্রত্যেকটা স্টেটমেন্ট আমার তো পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসের মধ্যে স্টোর করা থাকে, তাহলে সিপিইউকে এখন জানতে হচ্ছে যে L1টা কোথায় আছে। তোমার একটা প্রোগ্রামের, তোমার ধরো একটা গো টু আছে, তোমার তো এমনও কোনো প্রোগ্রাম থাকতে পারে যেখানে তুমি মাল্টিপল গো টুকে তুমি ব্যবহার করেছো। তাহলে প্রত্যেকটা গো টু দিয়ে যখন জাম্প করছি তখন তার পার্টিকুলার লোকেশনটা কোথায় সেটা কিন্তু তোমার সিপিইউকে জানতে হচ্ছে। এটা কিন্তু সিপিইউর কাছে একটা বার্ডেন, একটা ওভারহেড। তার জন্য সিপিইউকে অনেক কিছু মেনটেন করতে হয়, তাকে ডিফারেন্ট রেজিস্টারকে মেনটেন করতে হয়, ডিফারেন্ট অপারেশন পারফর্ম করতে হয়। তার সাথে গো টু ব্যবহার করে যখন কোনো প্রোগ্রাম করব তখন তার জন্য কিন্তু প্রোগ্রামের এক্সিকিউশন টাইমটাও কিন্তু অনেকটা কম্পারেটিভলি বেশি লাগে। যদি সেই প্রোগ্রামটা তুমি যদি গো টু ব্যবহার করে না করো, তার থেকে কম্পারেটিভলি কিন্তু বেশি তোমার এক্সিকিউশন টাইম লাগবে যদি তুমি গো টু ব্যবহার করে সেই প্রোগ্রামটাকে করো। তাহলে আমরা কিছু রিজন এখানে দেখাবো, তার জন্যই বলা হয় যে গো টু স্টেটমেন্টটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করো। কারণ একটা এফিশিয়েন্ট প্রোগ্রামিং করতে গেলে গো টু ব্যবহার করাটাকে কিন্তু রেস্ট্রিক্ট করতে বলছে।
তুমি হয়তো, আমি তোমাকে একটা প্রবলেম বললাম যে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারকে তোমাকে ডিসপ্লে করতে বললাম, কিন্তু কোনো আমি তোমাকে রেস্ট্রিকশন দিলাম না যে তুমি ফর লুপ ব্যবহার করবে না গো টু ব্যবহার করবে, কিছু বললাম না। হয়তো হয়তো তোমার সৌম্যদীপ ধরো হয়তো তোমার গো টু ব্যবহার না করে হয়তো লুপ দিয়ে কাজটা করে দিয়েছে, ঠিক আছে? আর সেখানে তোমার ধরে নাও হয়তো অনিশ হয়তো তোমার গো টু ইউজ করে প্রোগ্রামটা করেছে। দুজনের প্রোগ্রামটাই ঠিক, দুজনেই ঠিক করেছে। তোমার সৌম্যদীপের প্রোগ্রামটা তোমার 10 বার তোমাকে দেখাচ্ছে ডিসিএসটি মেসেজ, আর অনিশেটা তোমার 10 বারই দেখাচ্ছে মেসেজটা ডিসিএসটি, দুটোই ঠিক। কিন্তু যদি আমরা পারফরমেন্সের রেসপেক্টে যদি আমরা বিচার করতে যাই বা এফিসিয়েন্সি রেসপেক্টে যদি আমরা বিচার করি, তাহলে আমি বলবো যে সৌম্যদীপ যে প্রোগ্রামটা করেছে সেটা বেটার, কারণ তার পারফরমেন্সটা বেশি সেই প্রোগ্রামের। আমার মেশিনটার ইউটিলাইজেশনস ভালো হচ্ছে, সিপিউর এখানে ইউটিলাইজেশনস ভালো হচ্ছে, এখানে সিপিইউ এফিশিয়েন্টলি কাজ করতে পারছে, সিপিইউর পারফরমেন্সটা বাড়ছে। কিন্তু গোটুর ক্ষেত্রে কিন্তু আমার এক্সিকিউশন টাইমটা বাড়ছে যে প্রোগ্রামটা গোটু দিয়ে করা আছে। আমার ধর নাও যে সৌম্যদীপ যে কোডটা করেছে তা তোমার হয়তো যদি 5 ন্যানোসেকেন্ড এক্সিকিউট করে প্রোগ্রামটা, আর গোটু দিয়ে তোমার কিন্তু প্রোগ্রামটা কিন্তু তোমার ধর হয়তো কমপ্লিটলি তোমার 12 ন্যানোসেকেন্ড এক্সিকিউট করবে। যদিও সেই ডিফারেন্সটা কিন্তু আমাদের চোখে ধরা পড়বে না, কারণ 5 ন্যানোসেকেন্ড আর 12 ন্যানোসেকেন্ডের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্সটা আমরা ফিলই করতে পারবো না। কিন্তু যদি আমরা পারফরমেন্সের রেসপেক্টে যদি আমরা বিচার করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমার গো টু ব্যবহার করে যে কোডটা করা হয়েছে সেটা কিন্তু ইনএফিশিয়েন্ট একটা কোড, ইনএফিশিয়েন্ট প্রোগ্রামিংয়ের রেসপেক্টে। আর আমার প্রোগ্রামিং যে লজিকটা গো টু ব্যবহার করে কাজটা করলে আমার প্রোগ্রামিং লজিকটা কিন্তু অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। ওকে, তাহলে আমরা কিছু পয়েন্ট দেখব ডিসঅ্যাডভান্টেজ স্যার অফ। যখন এটা মানে 1 to 10 করতে পারবে তখন আই প্লাস প্লাসটা করে দিলে তো হলো ওখানে, মানে ইনক্লুড স্টুডিও তারপর ইন্টিজার মেন করলেন তারপর ইফটা দিলাম। তাই তো করলাম, আমি তোমার তারপর যেভাবে তোমার দেখিয়েছি, আমি যেভাবে অপারেশনটা করলাম ইফ দিয়ে গোটু দিয়ে, আমি তো এখানে গোটু দিয়ে তোমার দেখাচ্ছি কীভাবে গোটু দিয়ে আমরা একটা মেসেজকে তোমার 10 বার ডিসপ্লে করতে পারি বা 1 থেকে 10 পর্যন্ত নাম্বারকে ডিসপ্লে করতে পারি। মানে আগের স্যার প্রবলেমটার মতন ওই হ্যাঁ, ওটাকে তো আমি তোমার জাস্ট মডিফাই করলাম, আগের প্রোগ্রামটাকে তোমার জাস্ট মডিফাই করলাম। সরি স্যার একটু ইন্টারাপ্ট করলাম বলো। স্যার বলছিলাম ওই সফটওয়্যার অপটিমাইজেশন যে বলে তাহলে ওইগুলো এই কোডিং এরই খেল, মানে অবশ্যই অবশ্যই ব্যবহার করলে অবশ্যই লেটে কাজ হয়, মানে একটা সফটওয়্যার খুলতে বেশি টাইম লাগবে বা এখানে লুপ ব্যবহার করলে তাহলে অবশ্যই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমার ওটাকে তোমার সফটওয়্যার অপটিমাইজেশন বলা হয় না, ওটাকে কোড অপটিমাইজেশন বলা হয়, ওটাকে কোড অপটিমাইজেশন বলা হয়। ওকে, আর এই কোড অপটিমাইজেশন কিন্তু তোমার কম্পাইলার ডিজাইনে কিন্তু একটা ফেজ। ওকে, কোড অপটিমাইজেশন। আমি কোড লিখলেই হবে না, সেই কোডটা কতটা এফিশিয়েন্ট হবে সেটাও কিন্তু আমাকে দেখতে হবে, না? একটা কোডকে তোমার 10 লাইনেও লেখা যায়, একটা কোডকে তোমার 2 লাইন দিয়েও লেখা যায়। তো যে 2 লাইন দিয়ে কোডটা লিখিস তার কিন্তু তোমার স্পেস কমপ্লেক্সিটি বলো, তার টাইম কমপ্লেক্সিটি বলো, তার এফিশিয়েন্সি বলো খুব ভালো, তাই না? আমার কিন্তু কোডটাকে আমাকে অপটিমাইজ কোড লিখতে হবে না, কারণ আমি একটা সফটওয়্যারকে ডিজাইন করেছি একটা কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য। আমার সফটওয়্যারটা তোমার একটা মেশিনে তোমার ইনস্টল হতে তোমার টাইম লাগে 1 ঘন্টা, 1 আওয়ার। ওকে, আর সেই অ্যাপ্লিকেশনসটা হয়তো অন্য কোনো একটা ধরুন এটা তোমার হয়তো তোমার আমি ধরলাম একটা XYZ কোম্পানি তোমার ডেভেলপ করেছে, আর ধরুন TCS তোমার ধরুন সেম অ্যাপ্লিকেশন তোমার ডেভেলপ করেছে, তার জন্য একটা সফটওয়্যার আছে, সেটা তোমার হয়তো মেশিনে তোমার ইনস্টল হতে তোমার টাইম লাগে হয়তো তোমার 1 মিনিট, 1 মিনিট, তাই তো? প্লাস তার সাথে হচ্ছে যে আমার এই অ্যাপ্লিকেশন তোমার হয়তো অনেকটা ইউজার ফ্রেন্ডলি, আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারি এখানে, আমি যে কোনো কমেন্ট দিয়ে বা যে কোনো হয়তো কোনো একটা আইকনে ক্লিক করলে হয়তো ফাস্টার রেসপন্স পাই, কিন্তু এখানে আমাকে একটা কোনো আইকনে ক্লিক করলে হয়তো তোমার 1 সেকেন্ড পর বা 2 সেকেন্ড পর আমাকে হয়তো এটা আমাকে তার রেজাল্ট আমাকে রিটার্ন করে। তো তাহলে আমার এই কোডটা তো আমার অপটিমাইজড নয়, আর এই কোডটা আমার অপটিমাইজড কোড মানে এফিশিয়েন্ট কোড। ওকে, তাহলে আমার কিন্তু টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি কিন্তু আমাকে মেনটেন করতে হবে, আমাকে কিন্তু মাথায় রাখতে হবে, প্লাস তার আমার প্রোগ্রামিংয়ের পারফরমেন্স সব কিছু। ওকে, তো যাই হোক আমরা কিছু পয়েন্ট দেখবো ডিসঅ্যাডভান্টেজ অফ গো টু স্টেটমেন্ট, ডিসঅ্যাডভান্টেজ অফ গো টু স্টেটমেন্ট কিছু পয়েন্ট আমরা দেখবো। ফার্স্ট পয়েন্ট আমি বলবো যে নাম্বার 1 যে ইট ইজ হাইলি discouraged, okay, discouraged as it make program logic complex, program logic
কমপ্লেক্স, আমাকে প্রোগ্রামের লজিকটা কমপ্লেক্স করে দিচ্ছে। নাম্বার 2, সেকেন্ড হচ্ছে ইট ইনক্রিজ দ্য CPU execution time. Third, incurs extra overhead. Okay, incurs extra overhead. আমার একটা এক্সট্রা ওভারহেড চলে আসছে গো টু ব্যবহার করার জন্য, মানে বা এক্সট্রা ওভারহেড টু দ্য CPU. ওকে, less efficient, less performance. ওকে স্যার হুম, স্যার বলছি 3 নাম্বারটা কি লিখেছেন স্যার? incurs extra overhead. incurs স্যার বলছি এই পয়েন্টটাকে একটুখানি এক্সপ্লেন করবেন এই যে ইনকিউরস এক্সট্রা ওভারহেড ওটা? incurs মানে হচ্ছে আমাকে প্রলুব্ধ করছে, আমাকে আরো এক্সট্রা ওভারহেড, আমার ওভারহেডটাকে বাড়িয়ে দিচ্ছে। মানে ওভারহেড মানে কি? ঝামেলা, তাই না? ওভারহেড মানে হচ্ছে ঝামেলা। সিপিইউ একটা প্রোগ্রামকে এক্সিকিউট করছিল, যখন তুমি গো টু ব্যবহার করলে সেটা হয়তো তোমাকে আরো ইনকিউর করছে এক্সট্রা ওভারহেড, মানে তোমাকে আরো অ্যাডিশনাল কাজ করতে হচ্ছে সিপিইউকে। বুঝতে পারলে? এটা কিন্তু ইনকিউর করছে Okay, okay. এক্সট্রা ওভারহেড। ওকে ওকে স্যার হুম, স্যার 1 নম্বর পয়েন্টে অ্যাভিড মেক্স প্রোগ্রাম তারপর কি লেখা? প্রোগ্রাম লজিক কমপ্লেক্স। আর আমরা এই ইউজ অফ গো টুটাকে আমরা রিপ্লেস করতে পারি বা আমরা অ্যাভয়েড করতে পারি। ইউজ অফ গো টু স্টেটমেন্ট can be avoided by using break and continue statement. ওকে, ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কিন্তু গো টুর ব্যবহারটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। ওকে, গো টুর ব্যবহারটাকে আমরা অ্যাভয়েড করতে পারি বাই ইউজিং গো টু স্টেটমেন্ট। ওকে, তো এই 6টা পয়েন্ট আমার সাফিসিয়েন্ট, 6টা পয়েন্টই আমাদের সাফিসিয়েন্ট যে কেন গো টুকে আমরা ব্যবহার করবো না বা তার ডিসঅ্যাডভান্টেজ কি। ওকে, ক্লিয়ার সবার কাছে? গো টুর কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার? লাস্টের 6 নাম্বারটা কি লিখেছেন? Use of go to statement can be avoided by using break and continue statement. আমরা go to কে অ্যাভয়েড করতে পারি ব্রেক অ্যান্ড কন্টিনিউ ব্যবহার করে। আমার তখন আর ব্রেক গো টু দরকার নেই, আমি go to কাজটাকে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ দিয়ে করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার বলুন। বলো, রিপ্লাই করো সবাই। গো টু স্টেটমেন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। স্যার হুম স্যার হুম স্যার বলছি যে মানে এই গোটুর সঙ্গে লুপের তো কোনো মানে এমনি মিল নেই, মানে গোটু দিয়ে তো লুপের সব কাজ করা যাবে না। না, সব কাজ করতে পারবো না, কিন্তু অনেকটা রিপ্লেসমেন্ট বলতে পারি, হ্যাঁ। সব কাজ করতে পারবো না, কিন্তু অনেকটা রিপ্লেসমেন্ট বলতে পারি। মানে স্যার এই যখন কোনো কিছু প্রিন্ট মানে কোনো প্যাটার্ন বা কোনো কিছু প্রিন্ট হুম। করবো তখন না, যাবে, না। কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল হ্যাঁ কিছু করা হ্যাঁ যাবে না। হ্যাঁ, আমি সব অপারেশন করতে পারবো না, আমি জাস্ট বেসিক একটা রিপ্লেসমেন্ট বলতে পারি, আর কিছু না। বেসিক একটা রিপ্লেসমেন্ট বলতে পারি। ওকে, বেশ, আমরা এরপরে আমরা ফিরে আসছি আবার লুপের কনসেপ্টে। ওকে, আমরা আগের দিনে হোয়াইল লুপ পড়েছিলাম, আজকে আমরা পড়ব এন্ট্রি কন্ট্রোল লুপের মধ্যে আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে ফর লুপ, তাই না? আমরা লুপকে 2 টাইপে ডিভাইড করেছিলাম, একটা ছিল ফর লুপ, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপের মধ্যে আমরা বলেছিলাম ফর আর হোয়াইল তার এক্সাম্পল, আর এক্সিট কন্ট্রোল লুপের মধ্যে আমরা বলেছিলাম তার এক্সাম্পলটা হচ্ছে ডু হোয়াইল।
সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা আগের দিনে হোয়াইল পড়েছি, আজকে আমরা পড়বো ফর লুপ। তো ফর লুপটা অনেকটা বড় একটা টপিক। তো যাই হোক, অলরেডি ফর লুপের ভিডিও আমাদের ক্লাসরুমে আছে, তোমরা একটু গো থ্রু করবে। আমি আজকে জাস্ট বেসিকটা, ফর লুপের বেসিক বা কিছু প্রোগ্রামিং প্রবলেম আজকে আমরা এখানে ফর লুপে পড়ব। তো ফর লুপ বেসিক্যালি, লুপ কেন ব্যবহার করা হয় সেটা আমরা হোয়াইল লুপ বলার সময় সেদিন আমরা ক্লারিফাই করেছি, যে হোয়াট ইজ লুপ, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং লুপ, বা আমরা কী কী টাইপের লুপ আছে, লুপের ক্লাসিফিকেশন, বা লুপ কেন ব্যবহার করা হয়। তো আজকে আমরা ফর লুপের বেসিক কনসেপ্টটা আমরা পড়বো। ফার্স্টে আমরা ফর লুপের সিনট্যাক্স দিয়ে আমরা শুরু করব। ফর লুপের গঠনটা কীরকম, ফর লুপ কেমন দেখতে হয়। ওকে, তো একটা ফর লুপের মধ্যে বেসিক্যালি ফর একটা কিওয়ার্ড, আমাদের 32 নাম্বার অফ কিওয়ার্ডের মধ্যে একটা ফর হচ্ছে একটা কিওয়ার্ড, হোয়াইলটাও একটা কিওয়ার্ড, ডুটাও একটা কিওয়ার্ড, তো ফরও কিন্তু একটা কিওয়ার্ড। তো এই লুপ, এই ফর লুপকে বা লুপকে অনেক সময় আবার বলা হয় কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট বা কন্ট্রোল স্ট্রাকচার, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট বা কন্ট্রোল স্ট্রাকচার। ওকে, মানে আমার কন্ট্রোলটা কীভাবে ফ্লো করছে তাকে বেসিক্যালি ডেমনস্ট্রেট করে আমার লুপ। তো এই প্রসঙ্গে যখন কন্ট্রোল স্ট্রাকচারে কনসেপ্ট চলে আসলো, তখন আমরা কন্ট্রোল স্ট্রাকচারটা একটু দেখে নিই। এটা বেসিক্যালি তোমার সিতেও আছে কন্ট্রোল স্ট্রাকচার, আবার ডেটা স্ট্রাকচারও আছে কন্ট্রোল স্ট্রাকচার। না, আমরা একটা প্রোগ্রামে যখন আমরা প্রোগ্রামে তোমার ডিফারেন্ট কনসেপ্ট ব্যবহার করি, আমরা কোনো প্রোগ্রামে হয়তো লুপ ব্যবহার করি না, কোনো প্রোগ্রামে হয়তো আমরা ইফেলস ব্যবহার করি, কোনো প্রোগ্রামে হয়তো আমরা ইফেলসও ব্যবহার করি না, আবার লুপও ব্যবহার করি না, সিম্পল কিছু স্টেটমেন্ট দিয়ে আমরা প্রোগ্রামটাকে লিখি। ওকে, আবার কোনো প্রোগ্রামে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টও ব্যবহার করি, ইফেলসও ব্যবহার করি, আবার লুপও ব্যবহার করি। আমার যেমন প্রোগ্রামের টাইটেল থাকে, যেমন রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে আমরা যখন যেখানে যেটাকে ইউজ করা দরকার সেটাকে আমরা ইউজ করি, ব্যবহার করি। ওকে, এবার এই কন্ট্রোল স্ট্রাকচার বেসিক্যালি স্পেসিফাই করে যে একটা প্রোগ্রামের কন্ট্রোলটা কিভাবে শিফট হবে বা কিভাবে ট্রান্সফার হবে একটা লাইন থেকে একটা লাইনে। তো আমি ধরলাম যে আমার এখানে একটা সিম্পল প্রোগ্রাম আছে ভয়েড মেন, তার মধ্যে আমার 3টে প্রিন্টএফ আছে, প্রিন্টএফ ডিসিএসটি, প্রিন্টএফ ইটিসি, প্রিন্টএফ হয়তো ডিসি, 3টে আমার প্রিন্ট স্টেটমেন্ট আছে, যদি ভয়েড মেনের তোমার জন্য শেষ হয়ে গেছে। এটা আমার একটা প্রোগ্রাম, হ্যাশ ইনক্লুড str.h, এখানে একটা হেডার ফাইল আছে, তো এটা আমার একটা প্রোগ্রাম। ওকে, তাহলে এই প্রোগ্রামটাতে আমার কন্ট্রোলটা ফার্স্টে ভয়েড মেন থেকে স্টার্ট হয়, এক্সিকিউশন স্টার্ট হয় ভয়েড মেন থেকে, তারপরে পাচ্ছে প্রিন্টএফ ডিসিএসটি প্রিন্ট করলো, তারপরে পাচ্ছে প্রিন্টএফ ডিইটিসি প্রিন্ট করলো, তারপরে পাচ্ছে প্রিন্টএফ ডিসি প্রিন্ট করলো। তাহলে আমার তারপরে কোথায় আসছে না, আমার দেখো তারপরে নেক্সট লাইনটা কি হচ্ছে, এন্ড অফ দ্য মেন ফাংশন। তাহলে এই প্রোগ্রামে আমার কন্ট্রোলটা, আমরা বলতে পারি সবাই যে আমার কন্ট্রোলটা এখানে সিকোয়েন্সিয়ালি শিফট করছে, একটার পর একটা, পরপর লাইন বাই লাইন আমার কিন্তু কন্ট্রোলটা শিফট করছে। না আছে কোনো ইফেল স্টেটমেন্ট, না আছে কোনো লুপের কনসেপ্ট আমার এই প্রোগ্রামটার মধ্যে। তাহলে আমার এখানে কন্ট্রোলটা তোমার দেখো সিকোয়েন্সিয়ালি শিফট করছে। তখন এই তখন এই প্রোগ্রামের যে কন্ট্রোল স্ট্রাকচার, তখন তাকে বলা হবে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার। তাহলে আমার এখানে কন্ট্রোল ফ্লোটা কিন্তু তোমার সিকোয়েন্সিয়াল কন্ট্রোল ফ্লো। ওকে, তাহলে এখানে আমি বলছি সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার। তো এই সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার কিন্তু আমাদের কন্ট্রোল স্ট্রাকচারের একটা টাইপ, প্রথম টাইপটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার। আবার ধরে নাও আমার আর একটা প্রোগ্রাম আছে, ধরে নাও হ্যাশ ইনক্লুড ভয়েড মেন, তার মধ্যে ইন্টিজার এ কমা বি, এর মধ্যে আছে 5, বি এর মধ্যে আছে 7। আমি এখানে একটা ইফ এলস ব্যবহার করেছি, ইফ এ গ্রেটার দেন যদি বি হয়, তাহলে আমি এখানে প্রিন্ট করছি এ ইজ গ্রেটার, এটাকে বলছি বড় যদি এটা বি এর থেকে বড় হয়, আর যদি না হয় তাহলে এলসের মধ্যে আমরা লিখছি বি ইজ গ্রেটার, প্রিন্ট এফ করে আমি এখানে লিখছি বি ইজ গ্রেটার। আমি একটা ইফ এলস দিয়ে একটা প্রোগ্রাম লিখেছি, ইফ এলস দিয়ে আমি একটা প্রোগ্রাম লিখেছি, তো এলসটাকে শেষ করলাম, আমি মেনটাকে শেষ করলাম। তাহলে আমার এই প্রোগ্রামটা যখন এক্সিকিউট করবে, তখন ফার্স্টে কন্ট্রোলটা আসবে ভয়েড মেনে, তারপরে আসবে ইন্ট এ কমা বিতে, তারপরে এগুলো সব কিছু সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট এগুলো, তারপরে আসছে এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 7, তাহলে এর মানটা 5, বি এর মানটা 7। এবার আসছে ইফের কাছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, ইফেসকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন গিয়ে চেক করছে যে আমার এর মানটা 5, বি এর মানটা 7, তাহলে 5 গ্রেটার দেন 7, কন্ডিশনটা ফলস।
তাহলে আমার কন্ট্রোলটা কি আর ইফের মধ্যে ঢুকবে? তাহলে এখন আমার এই পয়েন্ট থেকে কন্ট্রোলটা জাম্প করছে কোথায়? এলসের কাছে। এলসের কাছে গেল, এলসের মধ্যে ঢুকলো, তার মধ্যে ঢুকে কি পাচ্ছে? প্রিন্টে বি ইজ গেটার, আমাকে আউটপুটে দেখাচ্ছে বি ইজ গেটার, তারপরে এলসের ক্লোজিং ব্র্যাকেট, তারপরে আমার প্রোগ্রামটা শেষ। তাহলে আমার এই প্রোগ্রামে কন্ট্রোল যেভাবে ট্রান্সফার হচ্ছিল, আমার কি এই প্রোগ্রামটার মধ্যে কি তোমার কন্ট্রোল কি তোমার একইভাবে ট্রান্সফার হচ্ছে? নিশ্চয়ই না। আমার এখানে সিকোয়েন্সিয়াল ট্রান্সফার হচ্ছিল কন্ট্রোলটা, কারণ যেহেতু কোনো ইফেলস ছিল না, কোনো লুপ ছিল না। কিন্তু আমার এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফেলস আছে। তাহলে আমার এই ইফেলস থাকা মানে হচ্ছে যে আমার কন্ট্রোলটা ডিপেন্ড করছে আমার কন্ডিশনের ওপরে, যে কার পরে কোন স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। ইফের কন্ডিশনটা ফলস হওয়া মানে হচ্ছে যে আমার কিন্তু ইফের মধ্যে ঢুকছেই না, তখন কোথায় চলে আসছে? এলসের কাছে চলে আসছে। তাহলে এখানে আমার কন্ট্রোলটা ডিপেন্ড করছে, ডিপেন্ডস আপন দ্য কন্ডিশনস। তখন এই ধরনের যে কন্ট্রোল স্ট্রাকচার, তখন তাকে বলা হয় কন্ডিশনাল কন্ট্রোল স্ট্রাকচার। আমার কন্ট্রোলটা এখানে ডিপেন্ড করছে কন্ডিশনের ওপরে, তার জন্য নামটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্ট্রাকচার। তাহলে আমরা দু রকমের কন্ট্রোল স্ট্রাকচারের কথা বললাম, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্ট্রাকচার। আবার ধরে নাও আরেকটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটার মধ্যে আমার এখানে হেডার ফাইল রয়েছে, ভয়েড মেন আছে, তার মধ্যে আমার এখানে ইন্টিজার আই একটা ভেরিয়েবল বা ইন্টিজার আই ইকুয়ালস টু 1, হোয়াইল লুপ আছে, একটা লুপ আছে হোয়াইল আই লেস দেন অর ইকুয়ালস টু 10, দেন প্রিন্টএফ, তোমার দেওয়া আছে গুড নাইট, ওকে, তারপরে আই প্লাস প্লাস, দেন আমার হোয়াইলটা শেষ, আমার এখানে মেনটা শেষ। আমার এখানে কন্ট্রোলটা ফার্স্টে আসলো ভয়েড মেনের কাছে, তারপরে ইন্টিজার আই ইকুয়ালস টু 1, আইটা 1 হলো, 1 দিয়ে ইনিশিয়ালাইজ হলো আইটা, তারপরে হোয়াইলের কাছে আসছে 1 লেস দেন ইকুয়ালস টু 10, কন্ডিশন চেক করছে, ভেতরে ঢুকছে, গুড নাইটকে প্রিন্ট করছে, আই প্লাস প্লাস করে আবার ফিরে আসছে হোয়াইলের কাছে, আবার আইয়ের ভ্যালুটা 2 হয়ে গেল, 2 লেস দেন ইকুয়ালস টু 10, আবার গুড নাইট প্রিন্ট করছে, আইটা ভ্যালু হলো 3। এইভাবে কিন্তু এটা তোমার ইটারেটিভলি কিন্তু এটা তোমার বারবার এক্সিকিউট করছে আমার এই প্রিন্টেড স্টেটমেন্টটা বা আই প্লাস প্লাসটা 10 বার এখানে এক্সিকিউট করবে প্রিন্টেড স্টেটমেন্টটা। তারপরে আমার কন্ডিশন যখন ফলস হয়ে গেল, তখন কিন্তু হোয়াইল থেকে বেরিয়ে এসে আমার মেনটা এখানে শেষ পাচ্ছে, তখন কিন্তু প্রোগ্রামটাকে এন্ড করে দিল, এন্ড অফ দ্য প্রোগ্রাম। তাহলে আমার এই প্রোগ্রামে যে কন্ট্রোলটা যেভাবে ট্রান্সফার হচ্ছে, নিশ্চয়ই বাকি দুটো প্রোগ্রামে তোমার নিশ্চয়ই সেভাবে আমার ট্রান্সফার হচ্ছিল না কন্ট্রোলটা। তাহলে আমার এখানে কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্টকে আমরা বারবার এক্সিকিউট করছি বা আমরা ইটারেটিভলি এক্সিকিউট করছি কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্টকে, তখন এই কন্ট্রোল স্ট্রাকচারটাকে আমরা বলতে পারি ইটারেটিভ কন্ট্রোল স্ট্রাকচার। ইটারেটিভ কন্ট্রোল স্ট্রাকচার। তাহলে যে প্রোগ্রামের মধ্যে আমার ইফেলস থাকে, সেই প্রোগ্রামের কন্ট্রোল স্ট্রাকচারটা হয় বেসিক্যালি কন্ডিশনাল কন্ট্রোল স্ট্রাকচার। আর যে প্রোগ্রামের মধ্যে আমার লুপ স্টেটমেন্ট থাকে বা লুপিং স্টেটমেন্ট থাকে, সেই প্রোগ্রামের কন্ট্রোল স্ট্রাকচারটা হয় আমার ইটারেটিভ কন্ট্রোল স্ট্রাকচার। ইটারেটিভ মানে কিন্তু তোমার লুপ, ওকে। আর যে প্রোগ্রামের মধ্যে আমার না আছে কোনো ইফেল স্টেটমেন্ট, না আছে কোনো লুপের কনসেপ্ট, তখন সেই প্রোগ্রামটার যে কন্ট্রোল স্ট্রাকচারকে বলা হয় সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার। তাহলে কন্ট্রোল স্ট্রাকচার কিন্তু 3 রকমের হয়, একটা সিকোয়েন্সিয়াল, একটা কন্ডিশনাল, একটা হচ্ছে ইটারেটিভ বা লুপ কন্ট্রোল স্ট্রাকচার বলা হয় অনেক সময়, এটা কোনো সময় বলা হয় লুপ কন্ট্রোল স্ট্রাকচার। লুপ কন্ট্রোল স্ট্রাকচার, ওকে। সো ক্লিয়ার যে হোয়াট ইজ কন্ট্রোল স্ট্রাকচার, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রোল স্ট্রাকচার? সবাই ক্লিয়ার এই কনসেপ্টটা যে হোয়াট ইজ কন্ট্রোল স্ট্রাকচার, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোল স্ট্রাকচার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তো এবার আমরা পড়তে যাচ্ছি ফর লুপ। তাহলে ফর লুপটাকে আমি কেন বলেছিলাম কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট? না, আমার কন্ট্রোলটা কীভাবে ফ্লো হবে সেটা কিন্তু আমাকে ফর লুপ ডিসাইড করতে আমাকে হেল্প করে, ওকে। আমাকে ফর লুপ আমাকে ডিসাইড করতে হেল্প করে যে আমার কন্ট্রোলটা কীভাবে ফ্লো হবে। তো তার জন্য এটাকে বলা হয় কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। তো এবার আমরা ফর লুপের সম্বন্ধে আসবো, যে আমরা লুপ ব্যবহার করি একটাই কারণে, যে আমার কিছু সেকশন অফ কোড আছে বা আমার কিছু ব্লক অফ কোড আছে, সেই ব্লক অফ কোডটাকে আমরা রিপিটেডলি এক্সিকিউট করার জন্য আমরা লুপ ব্যবহার করি। তার একটা কন্ডিশন আছে, যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সেই ব্লক অফ কোডটা এক্সিকিউট করবে। যখনই আমার লুপের কন্ডিশন ফলস হয়ে যাবে, তখন কিন্তু আর সেই ব্লক অফ কোডটা এক্সিকিউট করবে না, তখন লুপ থেকে বেরিয়ে আসবে, ওকে। তো আমরা এবার দেখবো যে ফর লুপে কিভাবে কাজ হয়। না, আমাকে ফর লুপ একটা এফিশিয়েন্ট লুপ বলা হয় ফর লুপটাকে। তো ফর লুপ দিয়ে যখন আমরা কাজ করি,
তখন বেসিক্যালি ফর লুপের সিনট্যাক্সটার মধ্যে আমার তিনটে পার্টকে আমাকে স্পেসিফাই করতে হয়। ফর লুপের সিনট্যাক্সের মধ্যে আমার ফর লুপ দিয়ে আমাকে স্টার্ট করতে হয়, ফর কিওয়ার্ড দিয়ে স্টার্ট করতে হয় লুপটাকে। এবার এই ফর লুপের মধ্যে আমরা প্রথম যে পার্টটা থাকে সেটাকে আমরা সবাই জানি, অলরেডি এটা আমরা হোয়াইল লুপ পড়ার সময় দেখেছি, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনস। সেকেন্ড পার্ট যেটা থাকে সেটা হচ্ছে আমার কন্ডিশন, আর প্রত্যেকটা পার্ট কিন্তু আমার সেমিক্লোন দিয়ে সেপারেট করা থাকে, তাই না? আর থার্ড পার্ট থাকে আমার এখানে আপডেশন, বা আমরা এটা অনেক সময় আবার ভালো কথায় লিখি, মানে আমাদের সহজ কথা লিখি আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট স্টেটমেন্ট ব্যবহার করবো, আই প্লাস প্লাস বা প্লাস প্লাস মাইনাস মাইনাস, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। দেন আমার ফর লুপটার একটা বডি স্টার্ট হয়, এটা হচ্ছে আমার ফর লুপের বডি অফ দ্য ফর লুপ বা স্টেটমেন্ট অফ দ্য ফর লুপ। ওকে, বডি অফ দ্য ফর লুপ, বডি অফ দ্য ফর লুপ। ওকে, দেন ফর লুপটাকে আমাকে এবার বডিটাকে ক্লোজ করতে হয়, এটা মানে হচ্ছে এন্ড অফ দ্য ফর লুপ, এটা মানে হচ্ছে এন্ড অফ দ্য লুপ বা এন্ড অফ দ্য ফর লুপ। আমার এই ওপেনিং প্যারেনথেসিসটা তোমার ইন্ডিকেট করে এটা হচ্ছে যে স্টার্ট অফ দ্য ফর লুপ, স্টার্ট অফ দ্য ফর লুপ। আমার এই বডিটা তোমার রেফার করে যে আমি কোন ব্লক অফ কোডটাকে, বা আমি এটাকে বলতে পারি ব্লক অফ কোড, ব্লক অফ কোড, যে কোডটাকে আমরা সেভারেল নাম্বার অফ টাইমস যাকে আমরা এক্সিকিউট করতে চাইছি বা যাকে আমরা রিপিট করতে চাইছি, যে ব্লক অফ কোডটাকে আমরা বারবার রিপিট করতে চাইছি। তাহলে আমার এখানে ইনিশিয়ালাইজেশনের মধ্যে থাকছে একটা ইনিশিয়ালাইজেশন, একটা ভেরিয়েবল থাকবে, তার সেটা করার জন্য আমি হয়তো একটা কোনো কাজকে হয়তো 10 বার করতে চাইছি, আমি তার জন্য হয়তো আয়ের মধ্যে আমরা ফার্স্টে 1কে স্টোর করে নিলাম, এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশনস। কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালুকে স্টোর করাটা কি বলা হয়? ইনিশিয়ালাইজেশনস। আমি সেই কাজটাকে 10 বার করতে গেলে আমাকে এখানে একটা কন্ডিশন লিখতে হবে, আই লেস দেন অর ইকুয়ালস টু 10, কারণ আইটা যখন 1 তখন একবার কাজটা হবে, আই যখন 2 তখন দুবার কাজটা হবে, আই যখন 3 তখন 3বার কাজটা হবে। এইভাবে আইটা আমার দেখো 10 যখন আসবে তখন তো কাজটা কিন্তু 10 বার হয়ে যাবে। তাহলে 1-এর পরে আমাকে 2 করতে গেলে নিশ্চয়ই আমাকে আইটাকে ইনক্রিমেন্ট করতে হবে, তাহলে আইটাকে ইনক্রিমেন্ট করতে গেলে কি ইউজ করতে হয়? আই প্লাস প্লাস বা আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, দ্যাট ইজ দ্য ইনক্রিমেন্ট স্টেটমেন্ট। তাহলে এটা হচ্ছে আমার আই ইজ ইকুয়াল টু 1টা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশনস, আই লেস দেন 10টা হচ্ছে আমার কন্ডিশন, যে কন্ডিশনের উপর বেস করে আমার লুপটা এক্সিকিউট করবে বা লুপটা কতবার আমার স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে তার ডিপেন্ড করবে। আর আমি আই ইজ ইকুয়াল টু 1-এর পর যে আমার যে 2 হচ্ছে আইটার ভ্যালু বা 3 হচ্ছে বা 4 হচ্ছে, ওটা কিন্তু আমাকে স্পেসিফাই করছে আই প্লাস প্লাস। তো এটা আমার একটা ফর লুপ। এবার এই ফর লুপের মধ্যে আমি যে স্টেটমেন্টটাকে বারবার এক্সিকিউট করতে চাইছি, আমি হয়তো একটা কোনো মেসেজকে আমি 10 বার প্রিন্ট করব, ডিসিএসটি মেসেজটাকে আমি 10 বার প্রিন্ট করব। আমার ডিসিএসটি মেসেজটা আমি এখানে লিখলাম প্রিন্টএফ ডিসিএসটি, দিয়ে আমি ফরটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আমার এই ফর লুপটা যখন এক্সিকিউট করবে তখন আমি ফর লুপে তোমার 3টে পার্ট লিখেছি। আমার প্রথম পার্টটা এখানে স্পেসিফাই করছে ইনিশিয়ালাইজেশনস, সেকেন্ড পার্টটা স্পেসিফাই করছে আমার কন্ডিশন, যে কতবার আমার লুপটা ঘুরবে, আর থার্ড পার্টটা আমার স্পেসিফাই করছে যে আমি লুপটাকে ঘোরানোর সময় আমি ইনক্রিমেন্ট করবো না ডিক্রিমেন্ট করবো। আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে পারি আমি ডিসিএসটাকে প্রিন্ট করার জন্য, বা আমি 10 থেকে 1 পর্যন্ত কিন্তু কাউন্ট করে আমি ডিসিএসটাকে কিন্তু আমি প্রিন্ট করতে পারি। তাহলে আমার এখন এই প্রথম যে স্টেটমেন্টটা ইনিশিয়ালাইজেশনস, সেটা আমার একবার এক্সিকিউট করবে। তাহলে ফার্স্টে আমার যখন কন্ট্রোল যখন ফর লুপের কাছে যখন আসবে তখন কিন্তু সে গিয়ে আই ইজ ইকুয়াল টু 1টাকে 1 টাইম এক্সিকিউট করবে, এটা আমার স্টেপ নাম্বার 1। প্রথমবার গিয়ে আইটার ভ্যালু হলো 1, আইটার ভ্যালু 1 হওয়ার পর এবার চলে আসবে কন্ট্রোলটা আই লেস দেন অর ইকুয়ালস টু 10-এ, অর্থাৎ কন্ডিশনের কাছে চলে আসবে, এটা আমার হচ্ছে স্টেপ নাম্বার 2। তো স্টেপ নাম্বার 2-তে গিয়ে তোমার কন্ডিশন চেক করছে যে 1 লেস দেন অর ইকুয়ালস টু 10 কিনা। যদি কন্ডিশনটা ট্রু হয় যে 1 লেস দেন অর ইকুয়ালস টু 10, তখন কন্ট্রোলটা ডিরেক্টলি ফর লুপের ভেতরে ঢুকে পড়বে, এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 3। ঢুকে বডি অফ দ্য ফর লুপটাকে এক্সিকিউট করবে। তার বডির মধ্যে কি আছে? প্রিন্টএফ ডিসিএসটি, আমাকে ডিসিএসটি মেসেজটা আমাকে প্রিন্ট করলো আউটপুট স্ক্রিনে। তারপরে যেহেতু লুপ কন্ডিশন ফলস না হলে লুপ থেকে বেরোবে না, আবার কন্ট্রোলটা তোমার ব্যাক করবে ফরের কাছে। এবার ফরের কাছে তোমার কোথায় যাবে না, ইনক্রিমেন্ট স্টেটমেন্টের কাছে, মানে আমার আই প্লাস প্লাসের কাছে যাবে। তাহলে এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 4। ইয়া আইটাকে প্লাস প্লাস করে কত করলো, আইটাকে 1 ছিল,
এখন আইটা বেড়ে কত হচ্ছে, আইটা ভ্যালু ভ্যালু এখন হয়ে যাচ্ছে 2। আই যখন 2 হলো তখন 2 নিয়ে আবার চলে আসছে তোমার আই লেস দেন ইকুয়ালস টু 10 কন্ডিশনের কাছে, গিয়ে চেক করছে যে 2 লেস দেন অর ইকুয়ালস টু 10 কিনা, কন্ডিশনটা আবার ট্রু। তখন আবার ঢুকলো প্রিন্টএফ ডিসিএসটি, আবার এক্সিকিউট করলো। এইভাবে কিন্তু আমার স্টেপটা রিপিট করছে। তাহলে আমার এই আই ইকুয়াল টু 1 দেখো কিন্তু একবারই এক্সিকিউট করেছে ফার্স্ট টাইম। তারপরে বারবার কিন্তু আমার কন্ডিশন চেক হচ্ছে আর ইনক্রিমেন্ট হচ্ছে, কন্ডিশন চেক হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা ট্রু আছে ততক্ষণ পর্যন্তই কিন্তু প্রিন্টএফ ডিসিএসটিটা এক্সিকিউট করেছে। তাহলে আই যখন 11 এইভাবে বাড়তে বাড়তে বা এইভাবে ঘুরতে ঘুরতে আই যখন 11, তখন দেখো 11 লেস দেন অর ইকুয়ালস টু 10 কন্ডিশনটা ফলস। তখন কিন্তু আর ফরের মধ্যে কিন্তু আমাকে ঢুকতে দেবে না, তো আমাকে ফর থেকে বাইরে বের করে দেবে। তাহলে আমার আয়ের ভ্যালু 1 থেকে আমি স্টার্ট করেছি লুপটাকে চালানো। আমি আই ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমার প্রিন্টএফ এক্সিকিউট করেছে ডিসিএসটি। আই যখন 2 তখনও প্রিন্টএফ এক্সিকিউট করেছে, তোমার প্রিন্টএফ ডিসিএসটি এক্সিকিউট হয়েছে। আই যখন 3 4 5 6 7 8 9 10, তাহলে আমার আই ইজ ইকুয়াল টু 1 থেকে আপ টু আই ইজ ইকুয়াল টু 10 পর্যন্ত আমার প্রিন্টএফটা এক্সিকিউট করেছে 10 বার। তাহলে যদি 10 বার এক্সিকিউট করে তাহলে ডিসিএসটি মেসেজটা আমার 10 বার এখানে প্রিন্ট হয়েছে, তাই তো? তাহলে একটা ফর লুপ কীভাবে এক্সিকিউট হয় সেটা আমরা বুঝতে পারলাম, যেটা ফর লুপ কীভাবে এক্সিকিউশন হচ্ছে। আমার ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টটা কিন্তু একবারই এক্সিকিউট হয়, আর এই কন্ডিশন আর আমার এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কিন্তু বারবার এক্সিকিউট হয়। ওকে, প্রত্যেকবার ইনক্রিমেন্ট করবে, কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন ট্রু হয় ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে বডি অফ দ্য ফর লুপটাকে এক্সিকিউট করে আবার বেরিয়ে আসবে, আবার চলে যাবে তোমার ইনক্রিমেন্টের কাছে, আবার ইনক্রিমেন্ট করে কন্ডিশন চেক করবে, আবার ঢুকবে। এভাবে কিন্তু কাজটাকে আমার রিপিট করছে বারবার। ঠিক আছে, সবাই বোঝা গেল যে ফর লুপ কীভাবে এক্সিকিউট হচ্ছে, একটা ফর লুপ কীভাবে এক্সিকিউট হয়, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে আমি আগে যখন ফর লুপ দেখিয়েছিলাম অ্যারে বলার সময় আমি একটা ফ্লোচার্ট করেছিলাম, আমি এখানে একটা ফ্লোচার্ট দিয়ে দেখাবো যে এই ফর লুপটা কীভাবে এক্সিকিউট করছে। সব থেকে ভালো আমরা ফ্লোচার্ট দিয়ে বুঝতে পারি যে আমার এই ফর লুপটা কীভাবে এক্সিকিউট করছে, আমি একটা ফ্লোচার্ট দিয়ে দেখাবো। ওকে, একটা ফ্লোচার্ট দেখো। ধরুন আমি এখানে স্টার্ট করেছি, আমার প্রবলেমটা স্টার্ট হয়েছে, তারপরে আছে আই ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশনস। আই ইজ ইকুয়াল টু 1, তারপরে কি আছে আই লেস দেন অর ইকুয়ালস টু 10, একটা কন্ডিশন, একটা কন্ডিশন। ওকে, আই লেস দেন অর ইকুয়ালস টু 10। যদি কন্ডিশনটা আমার ট্রু হয়, দেখো এটা আমার স্টেপ নাম্বার 1, এটা আমার স্টেপ নাম্বার 2। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কী হবে, প্রিন্টএফ ডিসিএসটি, তার মানে বডি অফ দ্য ফর লুপটা এক্সিকিউট করবে। এটা হচ্ছে আমার বডি অফ দ্য ফর লুপ, আমি এখানে প্রিন্টএফ করেছি ডিসিএসটি, এটা আমি প্যারাগ্রাম দিচ্ছি কেন, এটা প্রিন্ট আউটপুট স্টেটমেন্ট বলে। ওকে, তারপরে কি হচ্ছে, ডিসিএসটি প্রিন্ট করার পর কি হচ্ছে, আই প্লাস প্লাস, আবার ব্যাক করে তোমার কোথায় ফিরে আসছে, আই প্লাস প্লাস এখানে ফিরে আসছে, কারণ এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, দেখো 4 নাম্বার কোনটা, আই প্লাস প্লাস। তো এখানে কি আমার কি হচ্ছে, আই প্লাস প্লাস অপারেশনসটা হচ্ছে, আইটা ইনক্রিমেন্ট করলো, আই প্লাস প্লাস হওয়ার পর কোথায় আসছে, এবার কন্ডিশন চেক করতে আসছে, যে আইটা যখন 2 তখন তোমার চেক করছে 2 লেস দেন ইকুয়ালস টু 10। তাহলে এখান থেকে আমার কন্ট্রোলটা নিশ্চয়ই ব্যাক করে আমাকে ফিরে আসতে হবে, কন্ডিশন চেক করতে এখানে ফিরে আসতে হবে, কন্ডিশন চেক করছে। যদি কন্ডিশনটা আবার ট্রু হয় তাহলে আবার ডিসিএসটি প্রিন্ট করবে, আবার আই প্লাস প্লাস হবে। তাহলে দেখো এই কাজটা দেখো আমার কিন্তু দেখো একটা লুপে পড়ে গেছে, দেখি তোমার দেখো এটা লুপে রিপিটেডলি কিন্তু এক্সিকিউট করছে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা আমার ট্রু আছে। যখনই কন্ডিশনটা আমার ফলস হয়ে যাবে, নো, যখন কন্ডিশনটা যখন ফলস, তখন কিন্তু লুপ থেকে বাইরে ডিরেক্টলি বেরিয়ে চলে আসবে। আমার এখানে লুপ থেকে বেরিয়ে এসে হয়তো সেখানে কোনো এক্সিট করতে পারি, বা আমার হয়তো প্রোগ্রামিংয়ে অন্য কোনো স্টেটমেন্ট থাকতে পারে, এন্ড করে দিলে লাস্টে এন্ড করতে পারি, বা আমি হয়তো রেস্ট অফ দ্য কোড লিখে রাখতে পারি। আমার হয়তো করে আমার ধরুন একটা যে শুধুমাত্র ফর লুপ আছে একটা প্রোগ্রামের মধ্যে, তা তো নয়, আমার তো ফর লুপ ছাড়া তো আরও কিছু থাকতে পারে আমার প্রোগ্রামিংয়ের মধ্যে, তাই না? তো আমি এক্সিট করতে পারি, বা এন্ড করতে পারি, বা রেস্ট অফ দ্য লুপ করতে পারি, রেস্ট অফ দ্য লুপ, যে লুপের পরে তোমার যে আছে তোমার তাকে আমরা এক্সিকিউট করব। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের লুপটা এক্সিকিউট হয়। এটা কিন্তু সব থেকে মানে ভালোভাবে বোঝা যায় যে এই ফ্লো ডায়াগ্রাম দেখে যে কীভাবে লুপটা এক্সিকিউট করছে অ্যাকচুয়ালি। তাহলে এটা সবাই বুঝতে পারলে এই ফ্লো চার্টটা কীভাবে কাজ করছে, ফর লুপ, এই চার্টটা সবাই বুঝতে পারলে ফ্লো চার্টটা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এবার আমরা ফর লুপ দিয়ে আমি কিছু প্রবলেম আমরা দেখব। আমার তো ফর লুপে কিন্তু জাস্ট এইটুকুই কনসেপ্ট, হ্যাঁ, যে কীভাবে কাজ করে ফর লুপ। এবার তোমাকে ফর লুপটাকে ব্যবহার করে তোমাকে ডিফারেন্ট প্রবলেমস তোমাকে সলভ করতে হবে।
ওকে, ডিফারেন্ট প্রবলেম তোমাকে সলভ করতে হবে। না ধরে নেওয়া যাক আমি এখন তোমাকে একটা কাজ বললাম যে যে প্রিন্ট 10 to 19 by using for loop। 10 থেকে 19 পর্যন্ত তোমাকে ডিসপ্লে করতে বলেছি বাই ইউজিং ফর লুপ। ওকে, 10 থেকে 20 পর্যন্ত তোমাকে ডিসপ্লে করতে বলেছি বাই 10 থেকে 19 পর্যন্ত ডিসপ্লে করতে বলেছি বাই ইউজিং ফর লুপ। কিভাবে করবে? স্যার বলবো? সে কি বললেন কোশ্চেনটা? 10 থেকে 19 পর্যন্ত নাম্বারকে ডিসপ্লে করতে বলেছি ফর লুপ দিয়ে। স্যার ওই ইকুয়াল টু 10 স্যার আইটাকে 10 দিয়ে স্টার্ট করব, তারপরে 10 ইকুয়াল টু 10 লেস দেন 19 করে দিলেন, তারপরে ওটা i প্লাস প্লাস যেমন হয় তেমনই সে প্রিন্ট করলেন, সে প্রিন্ট ডিসিএসটি লিখে দিলেন, তারপর ওটা রিটার্ন 0 করলেন। ডিসএসটি আমি তো বলিনি আমি 10 থেকে 19 পর্যন্ত ডিসপ্লে করব বলেছি, আমি তো কোথাও বলিনি ডিসএসটি প্রিন্ট করব। স্যার i ইকুয়ালস টু 10 দিয়ে করে স্যার আর i লেস দেন 19 লেস দেন ইকুয়ালস টু 19 পর্যন্ত বলেছি। স্যার 19 আর i প্লাস প্লাস এর মধ্যে আমরা কাকে প্রিন্ট করব? i কে প্রিন্ট করব, কারণ আইটার মধ্যে তো একবার 10 থাকছে, আবার 11 থাকছে, একবার 12 থাকছে, আবার 19 থাকছে, তাই না? এখানে প্রিন্ট করছি %d/n আইটাকে প্রিন্ট করছি, দিয়ে ফরটাকে শেষ করলাম, রিটার্ন 0, মেনটাকে শেষ করলাম। ওকে, বুঝা গেল? আর যদি আমি বল i less than 20 করলেও তো হতো। হ্যাঁ তাও হতো, কোনো ব্যাপার না, তাও হতো, i less than 20 করলেও হতো, যেমন করে খুশি করতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে। এবার যদি বলতাম যে প্রিন্ট (100 to 1) by using for loop। 100 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে বলেছি ফর লুপ দিয়ে, 100 থেকে 1 পর্যন্ত। তাহলে আমার ফরটা কিরকম হবে? জাস্ট ফরটা লিখবো আমরা। ফর বলো। i equal to 100, i equals to 100, i equals to 100, i greater than equal to 1 ইকুয়ালস টু 19 1 বলেছি, 1 i minus 1 i মাইনাস মাইনাস দিয়ে আমরা এখানে প্রিন্ট করব i কে। ওকে, বেশ। দেখো তো আমার এরকম ফর লুপ পসিবল কিনা। ধরে নাও আমি এখানে ইন্টিজার i একটা ভেরিয়েবল, আর ধরে নাও j একটা ভেরিয়েবল, ওকে, i একটা ভেরিয়েবল, j একটা ভেরিয়েবল, আমি এখানে একটা ফর লুপ লিখছি। ওকে, দেখো তো এই ফর লুপটা ভ্যালিড কিনা। আমাকে ফার্স্টে বলবে ভ্যালিড কিনা, তারপরে বলবে এটার আউটপুট কি হবে। ওকে, i equals to 1, j equals to 1, i less than 10, j less than 10, i plus plus, j plus plus, printf। স্যার সেমিকোলন হবে না কোনো? কমা ইউজ করেছেন, কোনো সেমিকোলন হবে না? না, আমি ভুল ঠিক যা খুশি লিখছি, আমি তো বললাম তোমাকে বলবে এটা ভ্যালিড কিনা, তারপরে বলবে আউটপুট কি হবে, তাই না? আমি ভুল ঠিক যা খুশি লিখতে পারি, ঠিক আছে? তোমরা বলবে এটা ঠিক কিনা, হ্যাঁ, তোমরা বলবে এটা ঠিক কিনা। যদি ঠিক হয় তাহলে বলবে যে হ্যাঁ ঠিক আছে, যদি কোনো ভুল করি বলবে না স্যার ভুল হয়েছে, তাই ওটাই জাস্ট বলছি। বা এরকম ফর কেউ দেখেছো আগে? না এরকম হয় না? স্যার হয়, দেখেছি। দেখেছো, বেশ। এখানে একটা কমাটা আমার মিস হয়ে গেছে। আমি এখানে প্রিন্টএফ করে একটা /n কে অ্যাড করে দিই।
শেষ। এই ফরটাকে এটাকে আগে রান করি, হ্যাঁ, দেখি এটা ঠিক আছে কিনা, যেটা লিখেছি সেটা ঠিক কিনা, ঠিক না ভুল, তারপর এটাকে ডেমনস্ট্রেট করব কিভাবে কাজ করছে। ওকে, চলো। দেখো আগে আউটপুটটা দেখো কি দেখাচ্ছে। আইটা 1 জেটা 1, i2 j2, i3 j3, i9 j9, কি লিখেছি? আমি এখানে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টের মধ্যে মাল্টিপল ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারি কমা দিয়ে দিয়ে। আইটাকে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, জেটাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, দিয়ে সেমিক্লোন দিয়েছি। আমার কিন্তু এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট। ওকে, তারপর দেখো কন্ডিশন পার্ট, আমি i লেস দেন 10 করেছি, j লেস দেন 10 করেছি। আমার আইটা তোমার 1 থেকে 9 পর্যন্ত তার জন্য ঘুরবে, আর যেটাও আমার দেখো 1 থেকে 9 পর্যন্ত ঘুরবে। আইটাকেও প্লাস প্লাস করেছি, যেটাকেও প্লাস প্লাস করেছি। তাহলে আইটা তোমার, তুমি ভাবো যে এটা নেই এখানে, তাহলে তখন আমার আয়ের ফর লুপটা যেভাবে কাজ করতো, এখন তুমি যেটাকে এখানে অ্যাড করেছি, মানে আমার আই যে এখন প্যারালি কাজ করছে। যে আমি কি করেছি, আমি আইটাকেও ডিসপ্লে করেছি, যেটাকেও ডিসপ্লে করেছি, তাহলে আয়ের ভ্যালু তোমার যা থাকবে, আমার যে ভ্যালু তোমার তাই থাকবে। মানে আমি দুটো লুপের কনসেপ্টকে আমি একটা লুপের মধ্যে আমি ইন্টিগ্রেট করে দিয়েছি, তাই তো? এটা আমার ভ্যালিড তো, তার মানে এটা তো ভ্যালিড। তাহলে আমরা কাজটা করতে পারছি তো। আমি এখানে প্যারালি আমি আই আর জে কে আমি ডিসপ্লে করছি। তাহলে যখন আমরা মাল্টিপল ভেরিয়েবলকে যখন আমরা একসাথে যখন আমরা আপডেট করতে চাইবো, বা তাকে নিয়ে যখন কোনো অপারেশন করতে চাইবো, তখন সেক্ষেত্রে আমরা এই টাইপের ফর লুপের কনসেপ্ট ব্যবহার করব। আমার এখানে যে এরকম কোনো মানে কথা নেই যে আমাকে জেটাকে 1ই হতে হবে। ধরুন আমি তোমার জে এর মানটাকে ধরো 10 করে দিলাম, সাপোজ ধরুন জে এর মানটাকে আমি 10 করে দিলাম, ঠিক আছে, আর জে লেস দেন 10 না করে আমি করছি জে গ্রেটার দেন 0, ঠিক আছে? মানে আমি তোমাকে দেখাচ্ছি যে আয়ের কন্ডিশন যা দেবো, আমার জে এর কন্ডিশন তোমার তাই হবে, তার কোনো মানে নেই। আমার আইটা তোমার ইন্ডিপেন্ডেন্ট, জে আমার ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আমি তোমার যেটাকে করলাম এখানে মাইনাস মাইনাস, ঠিক আছে? তাহলে আইটা একরকমভাবে কাজ করছে, আর জেটা আমার অন্যভাবে কাজ করছে। আইটা আমার 1 থেকে 9 পর্যন্ত এরকমভাবে লুপে ঘুরছে, আর জের মানটা আমার তোমার 10 থেকে শুরু হচ্ছে আপ টু 1 পর্যন্ত। এবার দেখো রান করছি কোডটাকে, দেখো তো, দেখো আই যখন 1 তখন দেখো জের মানটা 10, তাই না? আই যখন 2 তখন দেখো জে 9, আই যখন 10 তখন দেখো জে 1। পুরোটা অ্যান্টি ক্লক ভাবে হচ্ছে। তার মানে আমি যেরকম ভাবে চাইবো যে আমার আই লুপটা, আয়ের জন্য লুপটা যেভাবে কাজ করবে, আমার কিন্তু জে এর জন্য তোমার লুপটা কিন্তু অন্যভাবেও কাজ করতে পারে। আমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে, আমি সেভাবে কিন্তু ফরটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে ফরে যে শুধুমাত্র একটা ইনিশিয়ালাইজেশন থাকে, একটাই কন্ডিশন থাকে, একটাই আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট স্টেটমেন্ট থাকে, তা কিন্তু নয়। আমরা ফরের মধ্যে একটা পার্টের মধ্যে আমি মাল্টিপল ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারি, আমি মাল্টিপল কন্ডিশনকে অ্যাড করতে পারি, আমি মাল্টিপল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট স্টেটমেন্টকে আমি অ্যাড করতে পারি। এটা কিন্তু মডিফাইড ভার্সন অফ ফর লুপ বা মডিফাইড ফর লুপ। ওকে, তাহলে এই ফর লুপটা সবার কাছে বোঝা গেল কীভাবে কাজ করছে ফর লুপটা। একটা ফর লুপ যেভাবে কাজ করে, আমার দুটো ফর লুপ সেভাবেই কাজ করছে। আমি একটার মধ্যে দুটো ফর লুপের কনসেপ্টটাকে আমি দেখিয়েছি। বলো বুঝতে পারলে কিনা এটা? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফর লুপ। আমি ফর লুপের একটা ভিডিও শেয়ার করবো স্পেশালি ফর লুপের জন্য, সবাই একটু দেখবে। ওকে, আমি কিন্তু ফর লুপের আজকে কিছু নতুন কনসেপ্ট দেখাচ্ছি যেটা কিন্তু আমি আগে দেখাইনি, তাই না? আগের ফর লুপের ক্লাসটা আমার যারা করেছো দেখবে তার সঙ্গে দেখবে পুরোপুরি ডিফারেন্ট, প্রথম কনসেপ্টটা বলা ছাড়া, তাই না? কারণ যাতে আমাদের সিমিলার একই না হয়ে যায়, যাতে ওখান থেকেও কিছু তোমরা শিখতে পারো, যাতে এখান থেকেও আমরা কিছু আরও শিখতে পারি, তার জন্য কিন্তু আমি এরকমভাবে ডিফারেন্ট কনসেপ্টের পরে দেখাচ্ছি ফর লুপের কনসেপ্টটা। ওকে, তো ফর লুপ দিয়ে ডিফারেন্ট প্রোগ্রামিং প্রবলেম আমরা সলভ করবো। সেই প্রোগ্রামিং প্রবলেমগুলো অলরেডি আমি ওখানে করেছি, তোমরা সেটাকে একবার ভালো করে গো থ্রু করবে। ভিডিওটা আমি আজকেই শেয়ার করব বা শেয়ার করা আছে অলরেডি, আমি আরেকবার শেয়ার করব। আমরা লাস্ট একটা প্রোগ্রাম করব ফর লুপ দিয়ে, লাস্ট একটা প্রোগ্রাম করব।
write a program আমি এটা করেছিলাম কি আমাকে বলবে তো? এটা করেছিলাম ফ্যাক্টরস অফ এ নাম্বার ফ্যাক্টোরিয়াল তো ফ্যাক্টোরিয়ালটা স্যার, হ্যাঁ স্যার এটা মনে হয় করিয়েছিলেন। এটা ফ্যাক্টরস আর ফ্যাক্টোরিয়াল কিন্তু এক নয় স্যার, দুটোর মধ্যে ডিফারেন্স। বলবো, ডিফারেন্সটা বলবো, তার জন্য তো এটা দিলাম প্রোগ্রামটা, তার জন্য প্রোগ্রামটা দিলাম। ফ্যাক্টরিয়ালস কোনো প্রবলেম হয়নি, মানে ফ্যাক্টোরিয়ালই হয়েছিল। ফ্যাক্টোরিয়ালটা সহজ, ফ্যাক্টরসটাও আরো সহজ, তাই না? বেশ, দেখা যাক ফ্যাক্টরস বলতে কি বোঝায়। একটা নাম্বার তোমাকে দিলাম, হয়তো সাপোজ n ইকুয়ালস টু 60, একটা নাম্বার যে বলেছি অফ এ নাম্বারটা হচ্ছে 60। তো আমি যদি এখন বলি যে ফ্যাক্টরস অফ n বা ফ্যাক্টরস অফ 60 বলতে কি বোঝো, ফ্যাক্টরস অফ 60 বলতে কি বোঝো? স্যার বলবো, যদি নাম্বার যদি 60 যে নাম্বার লিখেছেন এই নাম্বারটিকে যে যে সংখ্যাগুলো দিয়ে ডিভাইড করা যাবে সেগুলো ফ্যাক্টর। এক্স্যাক্টলি। তাহলে আমার এটাকে 60টাকে দেখো 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়, তাই না? 10 দিয়ে করা যায়, 12 দিয়ে করা যায়, 15 দিয়ে করা যায়, 20 দিয়ে ডিভাইড করা যায়, 30 দিয়ে ডিভাইড করা যায়, আর 60 দিয়ে ডিভাইড করা যায়। তো দ্যাট ইজ আ ফ্যাক্টর। ওকে, দ্যাট ইজ আ ফ্যাক্টর। তাহলে আমাকে 60 আমরা ইনপুট দেব, আমাদের কিবোর্ড থেকে ইনপুট দেব 60, আর আমাকে প্রোগ্রামটা আমাকে আউটপুট দেবে যে ফ্যাক্টরস অফ 60 ইকুয়ালস টু, আমার তো কমাগুলো দেখাবে না, 1 স্পেস দিয়ে 2 স্পেস দিয়ে 3 স্পেস দিয়ে 4, আমি চাইলে কমাটাকে ডিসপ্লে করতে পারি। যাই হোক, আমাকে এটা আমার আউটপুট, এটা আমার ইনপুট, এটা আমার আউটপুট। এই কাজটা আমরা করতে চাইছি বাই ইউজিং লুপ। ওকে, চলো। তো আমরা ওই ভয়েডমেন্ট সব লিখছি না, আমি জাস্ট ইন্ট থেকে স্টার্ট করছি। ইন্ট ধরুন নাম্বার বলে একটা ভেরিয়েবল আছে, যার মধ্যে আমরা নাম্বারটাকে ইনপুট নেব, আর আই একটা আমার ভেরিয়েবল। এই দুটো ভেরিয়েবল দিয়ে আমার কাজ হয়ে যাবে। আমি ফার্স্টে নাম্বারটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিই, প্রিন্টএফ করে বলি ইউজারকে যে এন্টার এ নাম্বার, আমাকে একটা নাম্বার দাও, এন্টার এ নাম্বার। তাকে আমরা স্ক্যান করে নিই, %d অ্যাম্পারসেন্ট, আমি নাম্বার বলে দেখো ভেরিয়েবলটা নিয়েছি, নাম বলে নামের মধ্যে স্ক্যান করে দিলাম। আমি এবার ফ্যাক্টরসগুলোকে ডিসপ্লে করব। ফর i ইকুয়ালস টু 1, কারণ 0 দিয়ে কোনো নাম্বারকে ভাগ করা যায় না, i ইকুয়ালস টু 1, i লেস দেন অর ইকুয়ালস টু নাম্বার, তুমি ধরো এখানে 60 নিয়েছো, তুমি ধরো নাম্বারের জায়গায় তুমি 60 ইনপুট দিয়েছো, তোমার 60টা এখন কি নাম্বারের মধ্যে স্টোর হয়েছে। i প্লাস প্লাস, এটা একটা নর্মাল ফর লুপ। তাহলে এখন এই নাম্বারের জায়গায় তোমার 60 দিয়ে নাম্বারটা তোমার রিপ্লেস হয়ে যাবে, তাহলে i লেস দেন ইকুয়ালস টু 60। মডিউল অপারেশন লাগবে, তাহলে আমাকে এখানে মডুলার অপারেশন লাগবে। তাহলে আমি এখন তোকে চেক করছি যে যদি নাম্বারটাকে i দিয়ে মডুলার ডিভিশন করলে যদি ভাগশেষটা আমার 0 আসে, তা ডবল ইকুয়ালস টু 0, তাহলে যে আইটা দিয়ে ভাগ করে মিলছে সেই আইটাই তো ফ্যাক্টর, যে আইটা দিয়ে ভাগ করে মিলছে সেই আইটা তো আমার ফ্যাক্টর। আমি তখন কি করছি, প্রিন্টএফ %d দিয়ে একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে ডবল কোটটা শেষ করে কমা, দেন আইটাকে ডিসপ্লে করছি। ইফটাকে শেষ করলাম, ফরটাকে শেষ করলাম, আর আমার তো ইন্ট মেন যদি লেখো, ইন্ট মেন লাস্টে গিয়ে রিটার্ন 0 করে ইন্ট মেনটাকে শেষ করছি। আমার প্রোগ্রাম কিন্তু ওভার, আমার প্রোগ্রামটা ওভার। দেখো এবার কীভাবে কাজ করছে দেখো। আমি ফার্স্টে আমার এটাকে রান করেছি কোডটাকে, আমাকে ফার্স্টে দেখাচ্ছে এন্টারে নাম্বার, আমি অত বড় নাম্বার না দিয়ে আমি একটা ছোটো নাম্বার দিচ্ছি 12।
12 এন্টার প্রেস করলাম। তাহলে এখন তোমার এই নাম্বারটা তোমার স্ক্যান করেছি আমরা পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট নাম্বার, তাহলে নাম্বারের মধ্যে আমার কিন্তু এখন 12 স্টোর হয়ে গেছে, মেমোরিতে নাম্বারের মধ্যে কিন্তু 12 স্টোর হয়ে গেছে। তাহলে আমার এখন এই নাম্বারটা তোমার রিপ্লেস হয়ে গেল কি দিয়ে? 12 দিয়ে। এটা এখন তোমার 12 বসে গেল এর জায়গায়। তাহলে আমার ফরটা এখন 12 বার ঘুরবে 1 থেকে 12 পর্যন্ত। তাহলে প্রথমে আয়ের মানটা হচ্ছে 1, প্রথমে আইটা হচ্ছে 1 নিয়ে ফার্স্টে ঢুকলো, ইফের কাছে গেল, নাম্বারের ভ্যালু কত? 12। এখন দেখো চেক হচ্ছে 12 মডুলার ডিভিশন 1 ডবল ইকুয়ালস টু 0 কিনা। 12কে 1 দিয়ে মডুলার ডিভিশন করলে 0 হয়, কারণ দেখো 1 ইন্টু 12 মানে 12, আমার দেখো ভাগশেষ কি থাকে? 0 থাকে, তো 0 ডবল ইকুয়ালস টু 0, কন্ডিশনটা ট্রু। ইফের ভেতরে ঢুকে পড়লো, প্রিন্ট এফ আই, তাহলে আইটা কত এখানে? 1, আমাকে ফার্স্টে দেখালো 1। ইফের থেকে বেরিয়ে আসলো, আবার পরের কাছে ফিরে গেল, আইটা প্লাস প্লাস করে কথা হচ্ছে 2 লেস দেন অর ইকুয়ালস টু 12, কন্ডিশনটা ট্রু। আবার ঢুকলো, নাম্বার তো 12 নাম্বারটা তো 12, আর এখন আইটা তোমার হচ্ছে 2, তাহলে 12কে 2 দিয়ে ডিভাইড করছি, ভাগশেষটা 0, তো 0 ডবল ইকুয়ালস টু 0, কন্ডিশন আবার ট্রু। প্রিন্ট এফ আইটা এখন কত? 2, আমাকে 2 প্রিন্ট করলো। আবার গেল পরের কাছে, আইটা বেরো কথা হচ্ছে 3 লেস দেন অর ইকুয়ালস টু 12, ইয়েস, কন্ডিশনটা ট্রু। আবার ঢুকলো, 12কে এখন 3 দিয়ে মডুলার ডিভিশন করছি, 12 মডুলার ডিভিশন 3 ডবল ইকুয়ালস টু 0, ইয়েস, কারণ 12কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষটা 0 হয়, তো 0 ডবল ইকুয়ালস টু 0, কন্ডিশনটা ট্রু। আবার ঢুকলো ভিতরে, প্রিন্ট এফ আই মানে তোমার 3 তোমাকে দেখালো। আবার গেল পরের কাছে, আইটা বের হচ্ছে 4 লেস দেন অর ইকুয়ালস টু 12, আবার 12 মডুলার ডিভিশন 4, 12কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষটা 0 হয়, অর্থাৎ 0 ডবল ইকুয়ালস টু 0, কন্ডিশন আবার ট্রু। আবার ঢুকলো, প্রিন্ট এফ আই 4 তোমাকে দেখালো, কিন্তু তারপরে যখন আই যখন 5, তখন দেখো 12কে 5 দিয়ে এখন মডুলার ডিভিশন করছি, 12কে 5 দিয়ে মডুলার ডিভিশন করলে তোমার 2 আসে, তার কন্ডিশনটা ফলস, 6 হবে স্যার। তো তখন আমার ইফের মধ্যে ঢুকলো না। আবার গেল পরের কাছে গিয়ে আইটা বেরো কথা হচ্ছে 6, তখন আবার 6 12 মডুলার ডিভিশন 6 মানে ডবল ইকুয়ালস টু 0, কন্ডিশনটা ট্রু। আবার ঢুকলো, প্রিন্ট এফ আই আমাকে তখন 6 প্রিন্ট করলো। তারপরে কি আবার আই যখন 7, তখন কন্ডিশনটা ফলস, ঢুকছে না। আই যখন 8, তখনও কন্ডিশনটা ফলস। আই যখন 9, তখনও ফলস। আই যখন 10, তখনও। আবার আই যখন 12, তখন দেখো 12 মডুলার ডিভিশন 12 ডবল ইকুয়ালস টু 0, মানে এটাও 0 এটাও 0, তখন আমাকে আই মানটা দেখাচ্ছে তোমার 12। তারপরে তো আই তখন তোমার 13 বেড়ে যখন 13 হয়ে গেছে, তো 13 লেস দেন 12, কন্ডিশনটা ফলস, তখন তার পরের মধ্যেই ঢুকছে না, পর থেকে বেরিয়ে চলে আসছে, রিটার্ন 0, আমার প্রোগ্রাম শেষ। আমাকে আউটপুট দেখালো 1 2 3 4 6 6 12, দ্যাট ইজ আ ফ্যাক্টর। ওকে, বোঝা গেছে কাকে ফ্যাক্টর বলা হয়, তাই না? এটা হচ্ছে ফ্যাক্টরস। তাহলে ফ্যাক্টোরিয়ালের সাথে কিন্তু ফ্যাক্টরের ডিফারেন্স আছে, তাই না? আর যদি আমরা ফ্যাক্টোরিয়াল করতে চাইতাম, আমার একটা নাম্বার আছে n = 5, আমি যখন ফ্যাক্টোরিয়াল করতে চাই, তাহলে ফর i = 1, i less than or equals to 5, i প্লাস প্লাস, তার মধ্যে ধরুন আমি একটা ভেরিয়েবল নিয়েছি, ধরুন ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1, আর i তো আমার আছেই এখানে, আমি এখানে ভেতরে জাস্ট লিখতাম ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার i, এই ফরটাকে শেষ করতাম। তাহলে কিন্তু আমার এই ফর লুপ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু ফ্যাক্টের মধ্যে 120 স্টোর হয়ে যাবে, কারণ i প্রথমে 1, তখন ফ্যাক্টটাও প্রথমে 1, তাহলে 1 ইন্টু 1, ফ্যাক্টের ভ্যালুটা 1, তারপরে i বেড়ে 2, তখন ফ্যাক্টের ভ্যালু প্রিভিয়াসলি 1 আছে, আর এখন আইটা হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 1 মানে কত? 2, তারপরে আইটা বেড়ে হচ্ছে 3, তখন দেখো প্রিভিয়াস ফ্যাক্টর তোমার 2 আছে, আর এখন আইটা তোমার 3, তাহলে কত হলো? ফ্যাক্টের ভ্যালু 6, তারপরে আবার গেল পরের কাছে, আইটা বেড়ে হচ্ছে 4, তখন দেখো প্রিভিয়াস ফ্যাক্টর 6 আছে, আর এখন আইটা তোমার হচ্ছে 4, মানে কত হচ্ছে? 24, তারপরে দেখো পরের কাছে গিয়ে আবার আইটা বেড়ে হচ্ছে 5, দেখো 5 লেস দেন অর ইকুয়ালস টু 5, লাস্ট টাইম কিন্তু কন্ডিশনটা আবার ট্রু। এবার ঢুকলো, প্রিভিয়াস ফ্যাক্ট দেখো 24, আর এখন আইটা তোমার হচ্ছে 5, কত হলো? 120, সেই 120টা আমার ফ্যাক্টের মধ্যে স্টোর হয়ে গেছে। এবার তোমরা যাচ্ছে যখন আই যখন 6, তখন দেখো 6 লেস দেন অর ইকুয়ালস টু 5, কন্ডিশন ফলস, আমাকে পর থেকে বাইরে বের করে দিল। আমি বাইরে গিয়ে কি করছি? আমি প্রিন্ট এফ করছি ফ্যাক্টের ভ্যালু, পার্সেন্টেজ ডি কমা ফ্যাক্ট, তো ফ্যাক্টের মধ্যে কি আছে? লাস্ট ভ্যালু 120, আমাকে দেখাচ্ছে 120, আমার নাম্বারটা ছিল n = 5, এটা হচ্ছে ফ্যাক্টর। স্যার বলো স্যার, বলছি একটা কোয়েশ্চেন আছে এখানে, যেমন স্যার আপনি এই ফ্যাক্ট ভেরিয়েবলটা নিলেন ফ্যাক্ট বলে, এরকম মানে ভেরিয়েবল কখন নেব
এটা বুঝবো কি করে, মানে আমি এটা একটা আমি প্রবলেম। আমি কার মধ্যে রাখবো রেজাল্টটা? আমি কার হ্যাঁ স্যার, মধ্যে রাখ একবার কি বলুন। আমি কার মধ্যে রেজাল্টটা রাখবো? আমাকে তো রেজাল্টটাকে রাখার জন্য তো একটা ভেরিয়েবল দরকার। হ্যাঁ আমি তার জন্য আচ্ছা, ফ্যাক্ট নিলাম। আমি নামটা ফ্যাক্ট দিয়েছি, তুমি যা খুশি নাও, তুমি এক্স ওয়াই জেড নাও, ওকে ওকে। তাই না? তুমি এক্স ওয়াই জেড নাও। আর আমি আগের নাম্বারের সাথে পরের নাম্বারটা গুণ করছি বলেই তো ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই করছি। আমি তো এখানে এরকম করছি না যে আমার ধরো এ একটা নাম্বার 5, বি একটা নাম্বার 6, তাদের মধ্যে আমি মাল্টিপ্লিকেশন করছি। আমি তখন তো লিখতাম হয়তো যে এন ইজ ইকুয়াল টু এ স্টার বি। কিন্তু আমি চাইছি যে আমার প্রিভিয়াস ভ্যালুর সাথে, প্রিভিয়াস ফ্যাক্টের ভ্যালুর সাথে আমার কারেন্টলি আয়ের ভ্যালুর মাল্টিপ্লিকেশন হোক। তখন কী করছি? ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই। তাহলে প্রথমবার ফ্যাক্টের ভ্যালুটা হচ্ছে 1, তো নেক্সট টাইম আই যখন 2, তখন এই 2টা কিন্তু তোমার প্রিভিয়াস যে ফ্যাক্টের ভ্যালু তার সাথে কিন্তু কম্পিউট হচ্ছে, দিয়ে আর 1 ইন্টু 2 করে কিন্তু 2 হচ্ছে। আবার নেক্সট বার আই যখন 3, তখন দেখো এই 2 এর সাথে কিন্তু তোমার 3টা মাল্টিপ্লাই হয়ে কিন্তু তোমার 6 হচ্ছে। ওকে, তো এইভাবে আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি। এটা আমার জাস্ট ফর লুপের স্ন্যাপটা। পুরো কোডটা তো আমরা লিখতেই পারবো, জাস্ট আমরা ভয়েড মেন বা ইন্ট মেন যোগ করে দেবো, লাস্টে গিয়ে রিটার্ন 0 করে মেনটাকে শেষ করে দেবো, আর হেডার ফাইলতে থাকছেই। ওকে, সো আজকে আমরা এই পর্যন্তই আজকে আমরা পড়বো। তো আজকে যেটুকু পড়ালাম আশা করি সবাই বুঝতে পেরেছো।